ঠিক আছে, ওকে। তাহলে আমি ঢুকে গেলাম। হ্যাঁ, ক্লাস। হ্যাঁ, আপনি একটু সাবধানে থাকতে বলবো। আমার মোবাইলটা কই? আরেকটা মোবাইল কই গো? ও আচ্ছা, ওই পারে আছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। দেখা যাচ্ছে তো না? সব কিছু পরিষ্কার তো? আসসালামু আলাইকুম। ওকে, সাউন্ডও মোটামুটি ক্লিয়ার আছে, রাইট? ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ সদর থেকে শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া। আকিলা ফারুকি ওহি, তুইও ক্লাসে চলে আসছিস? জারিফ সাদাফ, ওকে। রাফি আরেফিন মালিক, সাদিয়া ফাতিমা বুশরা, অনিক দেবনাথ ফ্রম রাজশাহী, শাহিদ আলম সীমান্ত, আকাশ বলছে চিল ভাইয়া, ওকে চিল। মোহাম্মদপুর থেকে, আচ্ছা ঢাকা থেকে শুভেচ্ছা বস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, কেবলই রাজশাহীর উজ্জ্বল ভাইয়ের ক্লাস করছিলাম। থ্যাংক ইউ, হি ইজ এ লেজেন্ড, লিভিং লেজেন্ড অফ নট অনলি রাজশাহী বাট অলসো পুরা বাংলাদেশের আর কি একটা লিভিং লেজেন্ড। মানে আমারও খুব রেসপেক্টেড পারসন এবং আমার খুবই পছন্দের মানুষ আর কি। আমরা একসাথেই আর কি রাজশাহী থেকে অনেক কিছু করি আর কি। সৈয়দপুর থেকে ভাই, আচ্ছা দেখতে পাচ্ছি যে এখানে আসলে অনেক জায়গা থেকেই জয়েন করছে, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন বঙ্গ থেকেই। কুষ্টিয়া থেকে দেখতে পাচ্ছি, দিনাজপুর থেকে, নাইমা চট্টগ্রাম থেকে, নরসিংদী থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ফেনী থেকে দেখছে, বগুড়া থেকে, বরিশাল্লা, ওকে পিওর বরিশাল্লা, ও পুরো আগুন একদম। চাঁদপুর থেকে দেখছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মেহাদ চৌধুরী কিশোরগঞ্জ থেকে দেখছে, মৃদুল। শুভ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। থ্যাংক ইউ জাহিদুল ইসলাম আকাশ ভাইয়া, ওকে। হাই হাই নাজমুস সাইফ ভাই, আমি সরি ভাই তোমার কমেন্ট পড়ি নাই। আসলে আমি যদি বেশি কমেন্ট পড়তে যাই আজকে ক্লাসটা একটু লেন্দি ক্লাস হবে, মোটামুটি 200 মতো জয়েন করে ফেলছে। তোমরা একটু মেনশন দাও, আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবা। প্রথমে আমার একটু ছোট্ট করে পরিচয় দিয়ে নিই ভাইয়া, তোমাদের মতো করে তোমরা যেমন পরিচয় দিচ্ছ। আমি আসলে রাজশাহীর মানুষ, আমি রাজশাহী থেকে বলছি। আমার স্কুল একদম গ্রামে, আমার স্কুলের নাম হচ্ছে মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়। এটা নওগাঁ জেলায় একটা স্কুল। সেখান থেকে পরবর্তীতে আমি আমার কলেজ জীবন হচ্ছে ঢাকা নটরডেম কলেজ, এবং সেইখান থেকে পরবর্তীতে আমি রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করছি 2012 সালে। তো এই হলো সংক্ষিপ্ত পরিচয়, মোটামুটি এক যুগ ধরে পড়াই আর কি। তো তোমাদের সায়েন্স আড্ডা গ্রুপের যে যারা আছে আর কি, তাদের সাথে আমার খুব বেশি যোগাযোগ যে তা না, তবে ওই সায়েন্স আড্ডা গ্রুপেরই একজন সদস্য, ওর নাম হচ্ছে বুশরা। ও আমার ডিরেক্ট স্টুডেন্ট ছিল। গত বছরে ও বুয়েটেও চান্স পাইছে, মেডিকেলেও চান্স পাইছে। তো যাই হোক, ওই বুশরা হঠাৎ করে একদিন এসে বলল যে ভাইয়া এরকম সায়েন্স আড্ডা আমাদের একটা গ্রুপ আছে, তো এখানে আপনাকে একটা দুটা ক্লাস নিতে হবে। তো আমি তখন আর কি স্টুডেন্ট মানুষ, ওর অনুরোধ তার ফেলা যায় না,
তো যার কারণে আর কি এইটা আমি বলছি যে ঠিক আছে আমি তোমাদের ক্লাস নিব। তো কোন কি অধ্যায় দিয়ে নেওয়া শুরু করা যায়? তো আমরা ডাক্তাররা তো সারা জীবন খালি ওই জুলজি পড়াই, সারা জীবন ওই খালি তোমার মানব জীবনের ধারাবাহিকতায় পড়ায় গেলাম, মানে প্রজননই পড়ায় গেলাম, ওই হার্টই পড়ায় গেলাম, ওই কিডনি পড়ায় গেলাম, ওই লাংই পড়ায় গেলাম, এগুলোই পড়ায় গেলাম। তো আমি এবার একটু চ্যালেঞ্জিং হিসাবে আমি উদ্ভিদ পার্টটাকে বেছে নিয়েছি এবং সেই ধারাবাহিকতায় আমি আজকে 9 নাম্বার চ্যাপ্টার দিয়ে ক্লাসটা শুরু করছি। ওকে সাদাত সায়েম, সায়েম থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কালকে তোমার উপরে অনেক রাগ হয়েছে, তো আজকে তুমি আর রাগ নাই, ইনশাল্লাহ আমি তোমাদের খুব সুন্দরভাবে ক্লাসটা নিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা একটু দেখো। এখানে আমার ক্লাস নেওয়ার অর্থ একেবারেই তোমাকে পরিষ্কার করলাম যে আমি সায়েমদের লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমার ভালো লেগেছে যে ওরা খুবই মানে এই করোনাকালীন পরিস্থিতিতে খুবই সুলভ মূল্যে তোমাদেরকে ভালো একটা সার্ভিস দেওয়ার প্রচেষ্টা তাদের সব সময় দেখেছি আমি, এবং অনেক সহযোগিতা করে বিভিন্ন শিক্ষার্থীদেরকে। সে কারণেও আমি কিছুটা ক্লাস নিতে রাজি হয়েছি, প্লাস আমার বুশরার জন্য, সত্যিকার অর্থে বুশরার জন্য রাজি হয়েছি, কারণ ওই আমাকে কন্ট্যাক্ট করেছে আর কি। পরবর্তীতে সায়েমের সাথে কথা হয়েছে, পরবর্তীতে সায়েন্স আড্ডার কার্যক্রম সম্পর্কে আমি জেনেছি। খুব যে আমি জানি তাও না, তো আমার কাজ হচ্ছে, আমি ছোট্ট মানুষ, আমার কাজ হচ্ছে তোমাদেরকে বায়োলজির কয়েকটা অধ্যায় পড়িয়ে দেওয়া। তো আমি দেখি কতটুকু পারা যায়, তারপরও তোমাদের ভালো লাগার উপরে নির্ভর করবে। তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি ক্লাস বন্ধ করে দিব, আর তোমাদের যদি উৎসাহ উদ্দীপনা থাকে ক্লাস শেষে তোমরা জানিও, তোমাদের সায়েম ভাইকে জানায়ও যে না ভাইয়ার ক্লাস ভালো হয়েছে বা খারাপ হয়েছে। যদি খারাপ আসে তাহলে আমি আর ক্লাস নিব না, আর যদি ভালো হয় তাহলে হয়তো আমি আরও 1-2টা ক্লাস কন্টিনিউ করব বা আরও 2-1টা চ্যাপ্টার কন্টিনিউ করব পরিস্থিতি অনুযায়ী। ঠিক আছে, তো সবাই দোয়া করো। আসো আমরা আজকে একটা খুব সুন্দর ক্লাস, এবং তোমরা দীর্ঘদিন ধরে এই জায়গাটা একটা প্রবলেম ফেস করতেছো, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টরা এই জায়গায় একটা প্রবলেম ফেস করে, তো সেই জায়গাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আসো আমরা শুরু করি। ওকে, পরিষ্কার দেখা যাচ্ছে কিনা বলবেন। আমরা শুরু করছি ফার্স্ট পেপার দিয়ে। হ্যাঁ, তাহলে আমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 এটা পড়তেছি। ঠিক আছে, ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9, এই তো বায়োলজি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9। এই চ্যাপ্টারের নামটা হয়তো সবাই জানেন, নামটা কি বলেন তো? উদ্ভিদ শারীরতত্ত্ব। আমি বাংলায় লিখলাম, আমি কিন্তু বানানে খুবই দক্ষ, বুঝলেন? স্পেলিং আমার অনেক মিস্টেক হয়, কোনো জায়গায় ভুল থাকলে কারেকশান করে নেবেন। আমরা ইংলিশে বলতে পারি এটাকে প্ল্যান্ট ফিজিওলজি। তো এই হচ্ছে আমাদের আজকের পড়ার টপিকস, প্ল্যান্ট ফিজিওলজি বা উদ্ভিদের শারীরতত্ত্ব। তো এই চ্যাপ্টারে বেসিক্যালি 4টা টপিকস আছে। মূলত আগের বইগুলোতে টপিকস একটু বেশি ছিল, তো বর্তমান সিলেবাসে সব কাটছাট করে 4টা টপিকস দিয়ে রেখেছে। ঠিক আছে, তো যে কোনো একটা জিনিস পড়ার সময়, ধরো তোমার আমি পরিচয় যদি নিতে যাই, তাহলে তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে এই তোমার নাম কি বা তোমার বাবার নাম কি, তাহলে বাবার নাম দিয়ে শুরু হয়। তো এই শারীরতত্ত্ব, উদ্ভিদের শারীরতত্ত্বের যে আব্বা বা জনক, ওনাকে বলা হয়, ওনার নামটা হচ্ছে স্টিফেন হেলস। স্টিফেন হেলস, এটা অনেক সময় পরীক্ষায় আসে যে শারীরতত্ত্বের জনককে। আমি এই চ্যাপ্টারটা শুরু করার আগে বলে রাখি যে আমাদের এই চ্যাপ্টারের টপিকস হচ্ছে, একটু সরি, আমাদের এই চ্যাপ্টারের টপিকস হচ্ছে টোটাল 4টা। হ্যাঁ, এই চ্যাপ্টারের টপিকস হচ্ছে টোটাল 4টা। একটা হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, খনিজ লবণ পরিশোষণ। তোমরা সুন্দর করে নোট করবে, আশা করি তোমাদের লেখা পরিষ্কার বোঝা যাবে এবং লেখা দেখতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, খনিজ লবণ পরিশোষণ এটা একটা টপিকস। আর একটা টপিকস হচ্ছে প্রচ্ছেদন, এটা একটা টপিকস। ঠিক আছে, আর একটা টপিকস হচ্ছে সালোক সংশ্লেষণ,
সালোক সংশ্লেষণ, আর একটা টপিকস হচ্ছে শ্বসন। তা আমার একটু স্বভাব খারাপ, আমি সবসময় মানে শুরু থেকে শুরু করতে আমার ভালো লাগে না, আমি সবসময় পিছন থেকে শুরু করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যদিও আমি আমার ব্যাচে কিছুদিন আগে এটা পড়িয়েছি, তো সেইখানে আসলে আমি শুরু থেকে শুরু করছিলাম, তো তোমাদেরকে আমি লাস্ট থেকে শুরু করব। অর্থাৎ আমার আজকের পড়ানোর টপিকস হচ্ছে শ্বসন। আমি তোমাদের যদি ভালো লাগে তাহলে আমি শ্বসন দিয়ে শেষ করব। আচ্ছা, এই যে যারা একটু বলে রাখি, লামিশা ভাইয়া ব্লার দেখাচ্ছে মাঝে মাঝে, আমি বলি তোমাদেরকে, আমার হাতে একটা মোবাইল আছে, আমি আরেকটা মোবাইল থেকে ভিডিওটা করছি, সো দুই মোবাইলে আমার একই নেটওয়ার্ক, ঠিক আছে না? তা একই ওয়াইফাই দিয়েই দুই মোবাইল চলতেছে, সুতরাং যদি ঝাপসা হয় তাহলে আমি আমার মোবাইলেও দেখতে পাবো যে ঝাপসা, তোমাকে বলার দরকার নাই, যখন ঝাপসা দেখাবে আমি অটোমেটিক অফ হয়ে যাব, কিন্তু আমার মোবাইলে ক্লিয়ার আছে। সুতরাং তোমার মোবাইলে ঝাপসা দেখাচ্ছে মানে তোমার ওইখানকার নেটওয়ার্কের সমস্যা। তো নেটওয়ার্ক নিয়ে তো আমরা সারা জীবনই ভুগছি আমরা বাঙালিরা, এখন কি করবো ভাইয়া বলো? তো আসো আমরা তাহলে শুরু করতেছি। তাহলে ফার্স্ট, আমার নামই তো বলা হয়নি নাকি? আমার নাম হচ্ছে ডাক্তার শুভ। হাই আল্লাহ, তোমরা তো নাম জানোই, তোমরা তো দেখেছোই, আমার নাম হচ্ছে ডাক্তার শুভ। যদিও ডাক্তার নামটা আসলে আমি খুব একটা নামের আগে ব্যবহার করি না, ডাক্তার শুভ আমার নাম। হ্যাঁ, আসলে ডাক্তারি মাক্তারি সব বাদ দিয়ে দিয়েছি ভাই, এই এক যুগ ধরে পড়াচ্ছি, শুধু একটু চেষ্টা করছি আর কি, যতটুকু শিখি ততটুকুই পড়াইতে ভালোবাসি, এই হলো বিষয়। তো যাই হোক, তাহলে আমরা শুরু করতেছি ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9, এবং চ্যাপ্টারের নাম সবাই জানি শারীরতত্ত্ব। যে কোনো একটা চ্যাপ্টার বা যে কোনো একটা বিদ্যা শুরু করার আগে তার বাপের নামটা জানতে হয়, তাই আমরা শারীরতত্ত্বের জনকের নামটা জানলাম। আব্বার নাম হচ্ছে স্টিফেন হেলস, এবং এই অধ্যায়ে 4টা টপিকস আছে, তার মধ্যে আমরা শুরু করব ভাইয়া শ্বসন দিয়ে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকের ক্লাস। ফাইনালি ক্লাস স্টার্ট হচ্ছে, ক্লাসের নাম হচ্ছে শ্বসন। শ্বসন, ঠিক আছে? তাহলে শ্বসনের দুইটা ধরন আছে, আমরা সবাই জানি, একটা হচ্ছে সবাত শ্বসন আর একটা হচ্ছে অবাত শ্বসন। যদি তোমরা সাথে থাকো বা তোমরা আগ্রহ পোষণ করো তাহলে আমরা সবাত শ্বসন অবাত শ্বসন দুইটাই কভার করব। একটু সময় লাগবে, ক্লাস কিন্তু একটু লেন্দি হবে, আমি শর্টকাট ক্লাস নিতে পারি না ভাইয়া, আমার ক্লাসগুলো একটু লেন্দি হয়ে যায়। তবে যদি তুমি ক্লাসে শেষ পর্যন্ত থাকতে পারো ধৈর্য ধরে, তাহলে তোমার এই টপিকস নিয়ে আর কোনোদিন কোনো ঝামেলা থাকবে না, এটা তোমাকে আমি গ্যারান্টি দিলাম ক্লাসের শুরুতেই। আর যদি মাঝখানে খারাপ লাগে, খুব বোর হয়ে যাও, তাহলে তুমি আস্তে করে লিভ করতে পারো, অথবা বলতে পারো যে ভাইয়া শেষ করে দেন আজকের মতো, তাহলে আমি ছেড়ে দিব। কথা বোঝা গেছে? বিরক্ত না হয় যতক্ষণ ভাল লাগে দেখতে থাকো। তাহলে প্রথমে শুরু করছি আমরা সবাত শ্বসন। তাহলে আমাদের আজকের পড়া কি বলতো? সবাত শ্বসন। তাহলে আমি হেডিং দিচ্ছি, দেখো আমাদের পড়ার হেডিং হচ্ছে সবাত শ্বসন। তাহলে স্টার্ট করলাম ভাইয়া। হ্যাঁ, আমরা সবাত শ্বসন স্টার্ট করতেছি। ছোটবেলা থেকে আমরা একটা বিক্রিয়া দেখে এসেছি। বিক্রিয়াটা কি? বিক্রিয়াটা হচ্ছে যে এক অণু গ্লুকোজ, শ্বসনিক বস্তু হিসাবে আমরা গ্লুকোজকে ব্যবহার করে থাকি। সত্যিকার অর্থে শ্বসনিক বস্তু শর্করাও হতে পারে, আমিষও হতে পারে, চর্বিও হইতে পারে, জৈব অ্যাসিডও হতে পারে। আমি একটা শব্দ এখানে ইউজ করলাম, শব্দটার নাম কি? শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু, ঠিক আছে? শ্বসনিক বস্তু। তাহলে শ্বসনিক বস্তু আমি কি বললাম? শ্বসনিক বস্তু হতে পারে শর্করা, হতে পারে আমিষ, হতে পারে চর্বি, হতে পারে জৈব অ্যাসিড। যে কোনো কিছুই কি হতে পারে? শ্বসনিক বস্তু হিসেবে কাজ করতে পারে। হয়তো বিক্রিয়ার বিভিন্ন লেভেলে বিভিন্ন জায়গায় যুক্ত হয়, তবে যাই হোক না কেন আমরা এখানে শ্বসনিক বস্তু হিসেবে কাকে ব্যবহার করছি? গ্লুকোজ। তো এক অণু গ্লুকোজকে যদি আমরা পোড়াতে চাই বা এক অণু গ্লুকোজ থেকে শক্তি পেতে চাই, তাহলে আমরা সবাই জানি যে এখানে 6 অণু কি লাগে? অক্সিজেন লাগে। আমি কিন্তু মূল পড়ায় একটু ধীরে ধীরে ঢুকবো, ঠিক আছে সায়েম? থ্যাংক ইউ ভাইয়া। দেখো কোনো সমস্যা থাকলে আমাকে জানাও। তো 6 অণু অক্সিজেন লাগে, এটা আমরা জানি যে এক অণু গ্লুকোজকে পোড়ানোর জন্য 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয়। এখানে অবশ্য 12 অণু পানিও প্রয়োজন হয়, 12 অণু পানি, ঠিক আছে? আর 36টা এডিপি, এটা নিয়ে আমার একটু কোশ্চেন আছে, আমি এখানে একটা কোশ্চেন তুলব। 36টা ইনঅর্গানিক ফসফেট, অজৈব ফসফেট, এই হচ্ছে আমাদের বিক্রিয়কগুলা। তাহলে বিক্রিয়কগুলো আমরা ছোট ক্লাসে শুধুমাত্র গ্লুকোজ আর অক্সিজেন দিয়ে দিই,
আমরা বাকিগুলা লিখি না, বাম পাশে এই বাকিগুলা লিখি না, পানি 36 এটিপি 36 ফসফেট লিখি না, তো লিখলে ভালো। তাহলে উৎপন্ন হবে কি কি ভাইয়া? এখানে বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম, এখানে বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম কি এটা পরীক্ষায় তো আসেই, আমি এটা নিয়ে আর এখন বলতেছি না, এটা ফার্স্ট পেপারের 3 নম্বর চ্যাপ্টারে পড়া। তো কি উৎপন্ন হয় দেখো, কি উৎপন্ন হয় তোমরা সবাই জানো যে শক্তি উৎপন্ন হয়, রাইট? সাথে কি উৎপন্ন হয়? 6 অণু কার্বন ডাইঅক্সাইড, সাথে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু পানি এবং শক্তি। এখন কথা হচ্ছে আমি শক্তি লিখলাম এখানে, হ্যাঁ শক্তি লিখলাম, শক্তি উৎপন্ন হয়। তো শক্তি তোমাদের বইয়ে দেখবা লেখা আছে কি, শক্তি না লিখে এখানে লেখা আছে জাস্ট 36 এটিপি লেখা আছে, 36 এটিপি। তোমাদের একটু মাথায় ঝামেলা হতে পারে, 36 এটিপি আমি একটু সাথে দিয়ে দিলাম তাপ শক্তি, ডেল্টা চিহ্ন দিলাম, হ্যাঁ এখানে ডেল্টা চিহ্ন দিলাম, দিয়ে বুঝাইলাম যে তাপ শক্তি নির্গত হয়। তার মানে আমরা কিছু পাচ্ছি এটিপি আকারে যেটা আমরা ব্যবহার করতে পারি, ব্যবহারযোগ্য, আর কিছু নষ্ট হয় তাপ শক্তি আকারে। দেখা যাচ্ছে তো না, কিছু নষ্ট হয় তাপ শক্তি আকারে। তাহলে প্রথম যেটা তোমার মাথায় একটু ঝামেলা পাকবে এই বিক্রিয়াটা লেখার সময়, সেটা হচ্ছে যে এখানে 36টা এটিপি তৈরি হয়েছে এবং কিছু তাপ শক্তি। প্রশ্ন হচ্ছে যে ভাইয়া 36 এটিপি, এটা আগে আমরা যখন পড়াইতাম তখন কিন্তু এটা কি ছিল, আগে যখন এটা আমরা পড়াইতাম পূর্বে এটাকে আমরা বলতাম 38 এটিপি, পূর্বে এটাতে আমরা পড়াইতাম 38 এটিপি। তো বর্তমানে 36 এটিপি পড়াচ্ছি কেন, আমি এটার ব্যাখ্যা একটু পরেই দিব। ক্লিয়ার? রাফলি একটা এটিপি থেকে আমরা, যদিও বইপত্রে বলা আছে যে এটিপির পরিমাণটা একটু ফ্র্যাকশনে দেওয়া আছে 7 পয়েন্ট সামথিং, তো আমরা হিসাবের সুবিধার্থে 1 অণু এটিপি সমান 10 কিলো ক্যালোরি ধরি। হিসাবের সুবিধার্থে 1 এটিপি সমান আমরা 10 কিলো ক্যালোরি ধরে থাকি। আসলে সত্যিকার অর্থে এই কিলো ক্যালোরি হিসাবটা হচ্ছে, যদি তুমি একদম অ্যাকুরেট চাও, একটা এটিপি থেকে 7.5 থেকে 12 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। এটা হচ্ছে অ্যাকুরেট হিসাব, 7.5 থেকে 12 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। তো এটার একটা এটিপি থেকে, তো সেখানে আসলে 7.6 মাঝখানে ধরা হয়, দরকার নাই, তোমরা জাস্ট হিসাবের সুবিধার্থে আমরা একটা এটিপি থেকে 10টা কিলো ক্যালোরি হিসাব করব। তাহলে তোমরা আমাকে বলো তো ভাই, যদি আমি 36 ধরি বর্তমান হিসাবে যদি 36 ধরি, তাহলে 36 এটিপি মানে হচ্ছে 360 কিলো ক্যালোরি, 360 কিলো ক্যালোরি। এই হিসাবটা একটু দেখে নাও, 360 কিলো ক্যালোরি। আমি কি বের হয়ে গেলাম সায়েন্স আড্ডা থেকে? আমাকে বের করে দিল গো, ওমা, আর তো ঢুকতেই পারছি না, না ঢুকতে পারছি। আচ্ছা, তাহলে দেখো 36 এটিপি মানে হচ্ছে 360 কিলো ক্যালোরি। ঠিক আছে, আমরা কিন্তু একটা হিসাব জানি, কি বলতো, যে তাপ শক্তি হিসাবে নির্গত হয়। দেখো এখানে এটিপি আকারে তাহলে 360 কিলো ক্যালোরি, তাহলে টোটাল উৎপন্ন হয় কিন্তু 686। তাহলে তোমরা এখন বলো যে আমার যদি টোটাল 686 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়, তাহলে আমাদের অপচয় হয় কতটুকু? তাহলে 686 থেকে 360 ব্যবহারযোগ্য, তাহলে বাদ দাও, তাহলে কত হচ্ছে 6 আছে কত হলো 2 3, 326 কিলো ক্যালোরি। এই তাহলে তোমরা এই হিসাবটা, বর্তমান হিসাব অনুযায়ী আমরা 360 কিলো ক্যালোরি ব্যবহার করতে পারি আর এটিপি আকারে, আর 326 কিলো ক্যালোরি অপচয় হয়। এই হচ্ছে মোটামুটি আমাদের 686 কিলো ক্যালোরির হিসাব। কেন আমি এটা পড়ালাম? কারণ তোমাদের একটা প্রশ্ন, একটা এমসিকিউ অনেক সময় আসে এরকম, যে সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত? কেউ কি আমাকে একটু কমেন্টে জানাতে পারো সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত? এরকম একটা কোশ্চিন আসে যে সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত। তোমরা ক্লাস থেকে যেও না, হ্যাঁ আমি কিন্তু প্রথম দিকে একটু সিম্পল কথা বলতেছি, আমি 10-15 মিনিট পর থেকে মূল পড়ানো শুরু করব, যখন আমি প্রক্রিয়াগুলোর মধ্যে ঢুকবো, হ্যাঁ তখন কিন্তু তোমরা ভালো কিছু শিখবা। তাহলে সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত? খেয়াল করো যে আমাদের 686 কিলো ক্যালোরি শক্তি, তাই না, টোটাল উৎপন্ন হচ্ছে 686 কিলো ক্যালোরি। ক্লিয়ার? তাহলে 686 কিলো ক্যালোরির মধ্যে হিসাব করে দেখো, 686 কিলো ক্যালোরির মধ্যে আমরা ব্যবহার করতে পারছি কত? 360। তাহলে 1 কিলো ক্যালোরির মধ্যে আমরা ব্যবহার করতে পারবো কত?
360 ভাগ 686, তাহলে 100 কিলো ক্যালোরির মধ্যে ব্যবহার করতে পারবো কত? 360 ইন্টু 100 ডিভাইড বাই 686। এই হচ্ছে আমাদের শ্বসনিক দক্ষতা। এটার পার্সেন্টেজটা তোমরা বসায় দিও, তাহলে বুঝে যাবা। 360কে 100 দিয়ে গুণ করে 686 দিয়ে ভাগ করো, তাহলে উত্তর দেখবা পেয়ে যাবা 52.4 সম্ভবত আসবে। দেখো আমার কাছে ক্যালকুলেটর নাই, আমি মুখস্থ লিখলাম, ভুল হতে পারে। 52.4%। কিসে 6 অণু পানি হবে ভাই? না, ঠিক আছে। তাহলে প্রশ্নের উত্তরটা বুঝলা, সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত? 52.4। এখন প্রশ্ন হচ্ছে, যদি তুমি এই জায়গায় ভাইয়া 380 ধরো, আগেকার সিস্টেমে যদি ধরো, তাহলে 360-এর জায়গায় 38 এটিপি যদি ধরো, তাহলে 380 দিয়ে গুণ করতে হবে। তাহলে 380 ইন্টু 100 বাই 686। তাহলে আগেকার সিস্টেম অনুযায়ী তোমার শ্বসনিক রেট একটু বাড়বে, 55.4 হবে, 55.4%। এই ঠিক আছে। তাহলে আধুনিক সিস্টেম অনুযায়ী বর্তমানে আমাদের সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা হচ্ছে 52.4%, আর পূর্বের ধারণা অনুযায়ী এটা আরেকটু বেশি হবে, 55.4%। ক্লিয়ার? এতটুকু বুঝে নিও। সেম একইভাবে যদি আরেকটা প্রশ্ন আসে, সেম একইভাবে অবাধ শ্বসনের দক্ষতা কত হবে? অবাধ শ্বসনে আমরা ব্যবহার করতে পারি মাত্র 2টা এটিপি, মানে 20 কিলো ক্যালোরি। তখন কিন্তু তোমার গুণটা হবে কি দিয়ে? 20 ইন্টু 100 বাই 686 কিলো ক্যালোরি। এই যদি অবাধ শ্বসনে আসে, তাহলে কিন্তু অবাধ শ্বসনের শ্বসনিক দক্ষতা হবে এইটা, 20 ইন্টু 100 বাই 686। এটা একটু দেখে নিও, 20 ইন্টু 100 বাই 686, সম্ভবত 2.92% এটা আসে, 2.92%। অর্থাৎ অবাধ শ্বসনে আমরা ব্যবহারযোগ্য শক্তি খুবই কম পাই। তাহলে এটা একটা এমসিকিউ কিন্তু, হ্যাঁ। অবাধ শ্বসনের শ্বসনিক দক্ষতা হচ্ছে 2.92%, সবাত শ্বসনের বর্তমান নিয়ম অনুযায়ী বা সঠিক হচ্ছে 52.4%, আর পূর্বের অনুযায়ী যদি 38 এটিপি ধরো, তাহলে 55.4%। ওকে, তাহলে আমরা দক্ষতা পড়ে ফেললাম। তাহলে এইটা, তাহলে এখন পর্যন্ত আমি এখান থেকে তোমাকে কি কি ইনফরমেশন দিয়েছি বলো তো? এখন পর্যন্ত তোমাকে আমি পড়তে বলেছি একটা ইনফরমেশন, তুমি ইনফরমেশনগুলো মাথার মধ্যে নিয়ে নাও। একটা হচ্ছে স্টিফেন হেলস, ইনি হচ্ছে জনক, এই একটা ইনফরমেশন দিয়েছি। আর কি দিয়েছি? আর হচ্ছে শ্বসনিক দক্ষতা, শ্বসনিক দক্ষতা কিভাবে বের করতে হয় সেটা তোমাকে বলেছি। সবাত শ্বসনের কত? সবাত শ্বসনের কত? সবাত শ্বসনের এইটা, আর অবাধ শ্বসনের হচ্ছে এইটা। বাস, শেষ। এবার আসো মূল পড়ায়। মূল পড়ায় আসো। এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার ভাইয়া? স্যার আপনি সেরা, এমন টিচার আমরা কেন পেলাম না? আচ্ছা, আমরা একটু পাম্পটি পরে দিই, পুরা ক্লাস শেষে মূল্যায়ন করতে হবে। আর একটা ক্লাস দিয়েও আসলে কাউকে মূল্যায়ন করা মুশকিল, হ্যাঁ। কারণ মানে একটা ক্লাস আজকে ভালো হলো, পরেরগুলো নাও ভালো হতে পারে। সো আর এই জন্য আসলে একটা ধারাবাহিক মূল্যায়নের বিষয় আছে। অনেকগুলা ক্লাস যখন হবে তখন মূল্যায়নটা করা সম্ভব হয়। তো আসো, তাহলে প্রথম আমরা যেটা লিখতে চাচ্ছি, দেখো, তাহলে সবাত শ্বসনে আমরা জানি 4টা ধাপ আছে। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, আমরা সবাই জানি। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস আমি এগুলো লিখতেছি কারণ আছে। একটা ধাপের নাম হচ্ছে গ্লাইকোলাইসিস। তোমরা এক কাজ করো, তোমরা মনে করো তোমাদের খাতাটাকে আমার বোর্ডটার সাথে তুলনা করো। খাতার শুরুতে একদম নতুন ফ্রেশ পেজ নিবা, একদম খাতার বাম পাশে লিখবা যে প্রথম ধাপের নাম হচ্ছে, আচ্ছা বাংলায় লিখি, আমরা তো বাংলিশ জাতি, বাংলা ইংরেজি মিলিয়েই লিখব, আপাতত বাংলা লিখতেছি, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। আচ্ছা, পরীক্ষায় কোনটা দেওয়া উচিত? তুমি পরীক্ষায় সবসময় বর্তমানটা দিবা। যদি প্রশ্নে থাকে যে পূর্বের ধারণা অনুযায়ী সবাত শ্বসনের শ্বসনিক দক্ষতা কত, তখন তুমি একটু বেশিটা দিও। আর যখন থাকবে শ্বসনিক দক্ষতা কত সবাত শ্বসনের, তখন বর্তমানটাই দিবা। গ্লাইকোলাইসিস। তাহলে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে গ্লাইকোলাইসিস। আমরা প্রথম ধাপটা সবাই জানি যে গ্লাইকোলাইসিস। এখন গ্লাইকোলাইসিসের ভাইয়া আরেকটা নাম আছে, কি নাম? ইএমপি পাথওয়ে। আমি কিন্তু সবগুলা খুব ডিটেলসে পড়াবো, হ্যাঁ, তোমরা যদি জাস্ট শেষ পর্যন্ত থাকো। এটাকে আরেকটা নাম হচ্ছে, 3জন বিজ্ঞানীর নাম। আমি যদি বিজ্ঞানীর নামগুলো একটু লিখে দিই,
যেমন ইতে হচ্ছে এমডেন, ইতে হচ্ছে, আচ্ছা কালি এটাই থাক, কালি সবুজটাই থাক। ইতে হচ্ছে একজন বিজ্ঞানী যার নাম হচ্ছে এমডেন, ইনি একজন নাম। এমতে হচ্ছে আরেকটা বিজ্ঞানী, নামের প্রথম অক্ষর মায়েরহফ বা মায়েরহফ, যা খুশি বলো। আরেকটা হচ্ছে পারনাস, আরেকটা হলো কি ভাইয়া পারনাস বা প্যারা, যা মনে করো। এই এমডেন, মেহরুফ, পারনাস, এই তিনজনের নামের প্রথম অক্ষর হচ্ছে গ্লাইকোলাইসিস, ইএমপি পাথওয়ে। ঠিক আছে, গেল। তাহলে গ্লাইকোলাইসিস একটা ধাপ, তাহলে প্রথম ধাপটার নাম গ্লাইকোলাইসিস, আমরা সকলেই জানি। এখন এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাই কি কি উৎপন্ন হয়, উৎপন্ন প্রোডাক্টগুলো কি কি হয় আমরা জানি। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় C6H12O6, আমি এগুলার বলছি না। গ্লাইকোলাইসিস মানে গ্লুকোজ ভাঙা, লাইসিস মানে ভাঙা, গ্লাইকো মানে গ্লুকোজ, এখানে এগুলো তোমরা জানো, এগুলো এখন সব পচে গেছে, অর্থ ভেঙে ভেঙে পড়া, এগুলো পচে গেছে, এখন সবাই এগুলো পারে। তো গ্লুকোজ থেকে কি উৎপন্ন হবে ভাইয়া? গ্লুকোজ থেকে তোমরা সবাই জানো পাইরুভিক অ্যাসিড। এখন দেখো CH3COCOOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সংকেত। এটা কিন্তু এভাবেও লিখতে পারো, অথবা এটাকে এভাবেও লিখতে পারো। দেখো কিভাবে লিখতে পারো। সি হচ্ছে 3টা, কার্বন 3টা, হাইড্রোজেন 4টা, আর অক্সিজেন হচ্ছে 3টা, C3H4O3। তাহলে এটার একটা পরীক্ষায় কোশ্চিন আসে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি, এটাও একটা পরীক্ষায় কোশ্চিন আসে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি। তাহলে পরীক্ষায় কিন্তু এরকম একটা এমসিকিউ আসে যে পাইরুভিক অ্যাসিডের সংকেত কি। আচ্ছা, আর কি উৎপন্ন হয়? তাহলে আমরা পাইলাম যে গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। আর কি তৈরি হয়? 2টা নিট এটিপি। আচ্ছা, নিট বলছি কেন? নিট বলছি, আমরা বলতেছি নিট 2টা এটিপি তৈরি হয়। ওকে, নিট 2টা এটিপি। কেন নিট বললাম, নিট 2টা এটিপি বললাম কেন? কারণ আসলে তৈরি হয় 4টা এটিপি আর খরচ হয় 2টা, এজন্য 4 থেকে 2 বাদ দিলে হয় 2। ব্যবসা শুরু করেছিল 4 টাকা নিয়ে, কিন্তু ব্যবসা শুরু করেছিল 2 টাকা নিয়ে, লাভ হয়েছে 4 টাকা। তাহলে আসলে লাভ কত তার? 2 টাকা। এই হিসাব, সহজ কথা মনে রাখো, 4টা এটিপি উৎপন্ন হয়, 2টা খরচ হয় এই প্রক্রিয়াটা করতে, তাই 4 বিয়োগ 2 মানে নিট এটিপি হচ্ছে 2। আর কি উৎপন্ন হয়? 2টা NADH+H+, এইটাই হলো তোমার কথা। তাহলে এই উৎপন্ন হলো, রাইট? তাহলে গ্লাইকোলাইসিস। আর কি লাগবে এমসিকিউ? আর একটা এমসিকিউ লাগবে যে গ্লাইকোলাইসিস কোথায় হয়, যেটা আমরা সকলেই জানি। গ্লাইকোলাইসিস হয় কোষের সাইটোপ্লাজমে, কোষের সাইটোপ্লাজমে। ওকে, কোষের সাইটোপ্লাজমে। এখন আমার কোশ্চেন সেটা না, আমরা কেন 36 এটিপি বললাম, 38 বললাম না? কারণটা হচ্ছে এইটাই যে নরমালি NADH+H+, আমরা সকলেই ছোটবেলা থেকে জানি যে NADH2 থেকে কয়টা এটিপি হয়। আমি NADH2 বলছি, কিন্তু লেখার সময় লিখছি NADH+H+। হাসান স্যারের নতুন বইয়ে ব্যাখ্যাটা দেওয়া আছে, দেখবা যে কেন এইটা লেখা যুক্তিযুক্ত। NADH2 না লিখে NADH+H+ লেখাটা কেন যুক্তিযুক্ত। কারণটা হচ্ছে NAD+ এর যে রিং স্ট্রাকচার, সেই রিং স্ট্রাকচারে সে যখন 2টা ইলেকট্রন, NAD+ যখন 2টা ইলেকট্রন এবং 2টা প্রোটন 2H+ গ্রহণ করে, আসলে সে 2টা ইলেকট্রন আর একটা H+ গ্রহণ করে, আর একটা H+ মুক্ত অবস্থায় থাকে। এ কারণে এটাকে আলাদা করে দেখানো হয় H+। যাই হোক, এত ডিটেলস দরকার নাই। তো আমরা নর্মালি তো জানি যে NADH থেকে 3টা, FADH থেকে 2টা, আর GTP থেকে 1টা, 3 2 1, এটা আমরা সবাই জানি। কিন্তু গ্লাইকোলাইসিসের যে NADH ভাইয়া, এই গ্লাইকোলাইসিসের যে NADH, এই NADH থেকে 3টার পরিবর্তে 2টা করে এটিপি তৈরি হয়। বুঝেছো? তাহলে 2টা NADH2 থেকে নরমালি হওয়ার কথা ছিল কত? পূর্বের ধারণা অনুযায়ী 3 দুগুণে 6, কিন্তু এখানে হয়ে যাবে কয়টা? 4টা এটিপি। কথাটা কি বোঝা গেল? তাহলে এই যে 2টা, 6-এর পরিবর্তে 4টা এটিপি হলো, এই যে 2টা এটিপি কমে গেল, এই জন্য 38-এর পরিবর্তে কটা হচ্ছে? 36টা। তাহলে এটার একটা ব্যাখ্যা দিলাম। তাহলে প্রথমে এখান থেকে এমসিকিউ কি? এখান থেকে এমসিকিউ হচ্ছে গ্লাইকোলাইসিসকে কি নামে ডাকা হয়? ইএমপি পাথওয়ে নামে ডাকা হয়। কোথায় হয়? কোষের সাইটোপ্লাজমে। এবং গ্লাইকোলাইসিস তো একটা কমন পাথওয়ে না? গ্লাইকোলাইসিস তো সবাত শ্বসন এবং অবাত শ্বসন দুইটারই কি প্রথম ধাপ। সবাত এবং অবাত দুইটারই প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে বলো তো, অবাত শ্বসন যখন হবে তখন গ্লাইকোলাইসিস কোথায় হবে?
ডেফিনেটলি ওইটাও কোষের সাইটোপ্লাজমে হবে। সুতরাং সবাত হোক বা অবাত হোক গ্লাইকোলাইসিস হবে কোষের সাইটোপ্লাজমে। ক্লিয়ার? এবং এখানে উৎপন্ন হবে কি কি? দুইটা পাইরুভিক অ্যাসিড, এই সংকেতটা লাগবে C3H4O3। আর কি উৎপন্ন হবে? নিট, দুইটা এটিপি। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিট এটিপি কয়টা? দুইটা। আর যদি বলা হয় যে সর্বমোট গ্লাইকোলাইসিস থেকে কয়টা এটিপি পাওয়া যায়, তাহলে কিন্তু প্রশ্ন হবে কয়টা? দেখো 2 এটিপি প্লাস 4 এটিপি, তাহলে মোট কয়টা হবে? 6টা। পূর্বের ধারণা অনুযায়ী যদি বলি তাহলে 2 আর এখানে 6, 6 আর 2 কয়টা হবে? 8টা। খেয়াল করো কিন্তু। ওকে, এইবারে চলে আসো ভাইয়া পরের ধাপ। পরের ধাপটার নাম কি? এবার খাতার নিচে তুমি পরের খাতার নিচে লিখতে থাকবা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। পরের ধাপের নাম আমরা সবাই জানি, এটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, বা এটাকে লিঙ্ক রিঅ্যাকশনও বলা হয়। লিঙ্ক রিঅ্যাকশন, দরকার নাই, বই নাই। তাহলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, তাই তো? এখন তোমরা বলো যে এই অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এটা কোথায় হয়? এটা নিয়ে কিন্তু একটা প্রবলেম আছে যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টিটা কোথায় হয়। এটা কিন্তু সাইটোপ্লাজমে হয় না, জেনে রাখো। এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো না ভাইয়া, খেয়াল করো, এই যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো না, এরা সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঢুকে যায়, ঢুকে ওইখানে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়। সুতরাং মাথায় রাখবা অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি কোথায় হবে। তাহলে আমি তোমাদেরকে যদি বলি যে পাইরুভিক অ্যাসিড, মনে করো পাইরুভিক অ্যাসিড, তাহলে CH3, আচ্ছা আমি পাইরুভিক অ্যাসিডের এই সংকেতটাই লিখি। তাহলে দুইটা পাইরুভিক অ্যাসিডের বানানটা কি, সরি এইটা সংকেতটা কি হবে? C3H4O3, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড। তাহলে উপরের ধাপে যে দুটো পাইরুভিক অ্যাসিড, এখান থেকে এই ধাপে কি হবে? ল্যাকটিক, কি বলে, অ্যাসিটাইল কোয়ে হবে, তাই না? দুইটা কি হবে? অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে হবে, ঠিক? ওকে, এবং এখানে কি উৎপন্ন হবে দেখো। তাহলে আমরা কি পেলাম? দুটা অ্যাসিটাইল কোয়ে পেলাম। তোমরা সবাই জানো যে অ্যাসিটাইল কোয়ে কয় কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? দেখেই বুঝতে পারতেছো, 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটা একটা এমসিকিউ। পাইরুভিক অ্যাসিড 3 কার্বন, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন, ছোটবেলার পড়া। এর সাথে এখানে কি উৎপন্ন হয়? 2টা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর কি উৎপন্ন হয়? 2টা NADH+H+, এই তো। তাহলে 2টা NADH+H+ উৎপন্ন হয়। তাহলে তোমরা এখন আমাকে বলো যে NADH দুটা মানে কয়টা এটিপি? এখানে 3 দুগুণে 6টা এটিপি। কিন্তু খেয়াল করো গ্লাইকোলাইসিসের যে NADH সেখান থেকে কিন্তু 2 দুগুণে 4টা এটিপি, আর এখানকার এখন থেকে যা NADH আসবে সব কিন্তু 3 করে হবে, 3 দুগুণে 6। বুঝেছো? কোথায় হয় এটা? এটা হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এটা হয়। কোথায় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। ক্লিয়ার? তাহলে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি এটা কোথায় হয় ভাইয়া? মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হয়। এখানে কি উৎপন্ন হয়? দুটো অ্যাসিটাইল কোয়ে হয়, দুটো কার্বন ডাই অক্সাইড, দুটো NADH+H+। আচ্ছা, আমি কিন্তু এগুলো ডিটেলসে আসবো একটু পরেই। 3 নাম্বার ধাপের নাম কি বলেন? 3 নাম্বার ধাপের নাম আপনারা সবাই জানেন, ক্রেবস সাইকেল। বিজ্ঞানী ক্রেবস এটা আবিষ্কার করেছিলেন, তাই নাম অনুসারে ক্রেবস সাইকেল। উনি নোবেল প্রাইজও পাইছিলেন এটার জন্য। এই চক্রের প্রথম যে উৎপন্ন পদার্থ সেটার নাম সাইট্রিক অ্যাসিড, তাই এটাকে অনেক সময় সাইট্রিক অ্যাসিড সাইকেলও বলা হয়, সাইট্রিক অ্যাসিড সাইকেল। এবং এই যে সাইট্রিক অ্যাসিড, এখানে 3টা কার্বক্সিল মূলক থাকে, COOH, তাই এখানে বলা হয় TCA সাইকেল। তাহলে দেখো, তাহলে আমরা কি পাইলাম? ক্রেবস সাইকেলের নাম কিন্তু কি আসলো? সাইট্রিক অ্যাসিড বা TCA সাইকেল। আচ্ছা, মোসাব্বির আলম জয়, গ্লাইকোলাইসিসের 4 অণুর ব্যাপারটা আরেকবার বলা যাবে? হ্যাঁ স্যার, বলা যাবে। গ্লাইকোলাইসিসের ব্যাপারটা হচ্ছে যে NADH-টা উৎপন্ন হয়, এই NADH থেকে পরবর্তীতে 6টা এটিপি হয় না, মানে একটা NADH থেকে 3টার পরিবর্তে 2টা এটিপি তৈরি হয়। অতএব 2টা NADH থেকে আসলে 2 দুগুণে 4টা এটিপি হবে, বুঝলা? একটা NADH থেকে 2টা, তাহলে 2টা NADH থেকে 2 দুগুণে 4টা। এখানে একটা করে এটিপি খরচ হয়, এই কারণে আসলে এখানে 4টা এটিপি হয়। এই জন্য ওভারঅল 6-এর জায়গায় যেহেতু 4 হচ্ছে, ওভারঅল 2টা এটিপি কম, তাই 38-এর পরিবর্তে 36 বলেছি। তো যাই হোক, তো আসো ভাই আমরা একটু
আমার নেটে আটকায়নি ভাইয়া, দেখো আমার নেট কিন্তু ক্লিয়ার, তোমাদের যাদের আটকাচ্ছে তোমাদের প্রবলেম হচ্ছে। তাহলে এখানে ক্রেবস সাইকেলে কি কি উৎপন্ন হয়, আমরা প্রোডাক্টগুলো একটু লিখি আগে। ক্রেবস সাইকেলে উৎপন্ন হয়, দেখো ক্রেবস সাইকেলে উৎপন্ন হয় 6টা NADH2, 2টা ক্রেবস সাইকেল হিসাব করতেছি, অর্থাৎ তোমাদের বইয়ে নামানো থাকে না 2 দিক থেকে 2টা ক্রেবস সাইকেল, মানে 2টা অ্যাসিটাইল করে 2টা ক্রেবস চক্রে প্রবেশ করবে। তাহলে এক একটা ক্রেবস সাইকেল থেকে 3টা করে, তাহলে 2টা থেকে 3 3 6, তাহলে 6 অণু NADH প্লাস H প্লাস 2 অণু FADH2 আর হচ্ছে 2 অণু, এখানে একটা কথা আছে GTP তৈরি হয়। এইবার একটা কথা বলে দিই তোমাদেরকে, হ্যাঁ, নরমালি প্রাণী কোষের ক্ষেত্রে GTP তৈরি হয়, নরমালি প্রাণী কোষের ক্ষেত্রে কি তৈরি হয়, GTP তৈরি হয়। তাহলে নরমালি আমরা কি পাইলাম, 6টা NADH, 2টা FADH, আর প্রাণী কোষের ক্ষেত্রে GTP তৈরি হয়। খেয়াল করো, প্রাণী কোষের ক্ষেত্রে GTP তৈরি হয়, তবে এই GTPটা ভেঙে এখানে বলতে কোথায়, এই বিক্রিয়াটা কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে, রাইট। এই বিক্রিয়াটা কোথায় হচ্ছে ভাইয়া, মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে হচ্ছে। সো এই ম্যাট্রিক্সের মধ্যে GTP ভেঙে যায়। GTP মানে কি, গুয়ানোসিন ট্রাইফসফেট। তাহলে একটা ফসফেট বের হয়ে যাবে GTP ভেঙে, তাহলে কি উৎপন্ন হবে, GDP, ডাইফসফেট প্লাস একটা ফসফেট, ওই ফসফেট ADP গ্রহণ করবে, করে ATP হবে। দরকার নাই, তোমরা সহজ ভাষায় বোঝো যে 2টা GTP এখানে 2টা ATP তে পরিণত হবে। ক্লিয়ার? এটা অটোমেটিক এখানে হয়ে যাবে। তাহলে তোমরা আমাকে বলো যে উদ্ভিদ কোষে তাহলে কি হয় ভাইয়া, উদ্ভিদ কোষে যেটা হয়, উদ্ভিদ কোষে সরাসরি, উদ্ভিদ কোষে GTPর পরিবর্তে সরাসরি 2টা ATP উৎপন্ন হয়। এটা উদ্ভিদ কোষে সরাসরি 2টা ATP। তাহলে এটা একটা পার্থক্য, উদ্ভিদ কোষের ক্রেবস সাইকেল এবং প্রাণী কোষের ক্রেবস সাইকেলের মধ্যে পার্থক্য এটাই। প্রাণী কোষে সরাসরি ATP তৈরি হয় না, প্রাণী কোষে GTP হয়, সেই GTPটা ATP তে কনভার্ট হয়, আলটিমেটলি ATP হয়। ক্লিয়ার? সবাই বুঝেছো আশা করি। তো আসো, তাহলে 2টা ATP উৎপন্ন হচ্ছে। তাহলে এইখান থেকে আমি একটা তোমাদেরকে কোশ্চেন করব। কোশ্চেনটা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখো তো ভাইয়া, একটু খেয়াল করে দেখো, এই 2টা ATP। তোমরা এখানে একটা প্রশ্ন পাবা, SLP বলে একটা শব্দ অনেক সময় ব্যবহার করা হয়। শব্দটা বলতেছি, S সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, শব্দটা বুঝো। S তে হচ্ছে সাবস্ট্রেট, L তে হচ্ছে লেভেল, P তে হলো ফসফোরাইলেশন, তার মানে সংক্ষেপে এটা হচ্ছে SLP। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গ্লাইকোলাইসিস সবাত শ্বসনের বিভিন্ন যে ধাপগুলা, এখানে SLP বা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ফলে কয়টা ATP তৈরি হয়, মানে বাংলা কথা হচ্ছে সরাসরি ATP তৈরি হয় কয়টা। তাহলে দেখো ATP তৈরি হয় 2টা। ATP তৈরি হয় কয়টা, ক্রেবস সাইকেলে 2টা, এবং গ্লাইকোলাইসিসে 2টা। এই হচ্ছে আমাদের নিট ATP পাওয়া যায় আমরা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তোমাদেরকে এই শব্দটা সম্পর্কে একটু ধারণা দিই। তোমরা সবাই পড়ছো না ভাইয়া যে ফটোফসফোরাইলেশন একটা শব্দ পড়েছে না, ফটোফসফোরাইলেশন মানে কি, আমরা যখন ADP আর ফসফেটের বিক্রিয়ায় ATP করি কিসের উপস্থিতিতে, ফটোর উপস্থিতিতে, আলোর উপস্থিতিতে, তখন সেটাকে বলা হয় ফটোফসফোরাইলেশন। এবং এটা কোথায় হয় বলতো, ফটোফসফোরাইলেশনটা হয় গ্রানাম ডিস্কের মেমব্রেনে। ফটোফসফোরাইলেশনটা কোথায় হয় বলো না, ফটোফসফোরাইলেশনটা হয় গ্রানাম ডিস্কের মেমব্রেনে। ক্লিয়ার? তাহলে ফটোফসফোরাইলেশনটা হয় গ্রানাম ডিস্কের মেমব্রেনে। ক্লিয়ার? ক্লোরোপ্লাস্টের গ্রানাম ডিস্কের মেমব্রেনে হয় ফটোফসফোরাইলেশন। আর এখানে আমরা আরেকটা কি দেখলাম, এখানে আমরা দেখলাম সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে আরেকটা জিনিস, এটা কিন্তু আমরা সালোক সংশ্লেষণের সময় পড়ব।
আর এখানে আমরা পড়তেছি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। আর আমাদের মূল পড়া যেটা সেটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আমাদের যেটা মূল পড়াটা কি? মূল পড়াটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। মূল পড়াটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। বলো তো তাহলে এটা কেমন? ফসফোরাইলেশন। তাহলে মোটামুটি ভাবে তোমরা 3 ধরনের এখন পর্যন্ত ফসফোরাইলেশন দেখতে পাচ্ছ। এখানে কি হয় বলো তো ভাই? এখানে যেটা হয়, এডিপির সাথে ফসফেট যুক্ত হয়ে এটিপি হয়, তবে এটা হয় কিসের উপস্থিতিতে? অক্সিজেনের উপস্থিতিতে। তাই এটাকে বলা হয় অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এবং এটা হয় কোথায়? এটা হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। এটা হয় কোথায় ভাইয়া? এটা হয় কোষের মাইটোকন্ড্রিয়াতে। ওকে, ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। তাহলে 3টা এমসিকিউ বলেছি। তোমরা যদি দেখো যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। ফটোফসফোরাইলেশন কোথায় হয়? থাইলাকয়েডের মেমব্রেনে বা গ্রানাম ডিস্কের মেমব্রেনে। আর সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন কোথায় হয়? এটা হয় মূলত সাইটোপ্লাজমে। ক্লিয়ার? এবং সরাসরি সাইটোপ্লাজম বা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। এই যে দেখো সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে সবাত শ্বসনে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের মাধ্যমে কয়টা এটিপি তৈরি হয়? নিট এটিপি তৈরি হয় এখানে 2টা, ক্রেবস চক্রে আর গ্লাইকোলাইসিসে 2টা। মোট কয়টা? তাহলে 4টা। মন থাকবে? তাহলে তোমরা মনে রাখো যে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে মোট কয়টা এটিপি তৈরি হয়? 4টা এটিপি তৈরি হয়। ক্লিয়ার? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনে মোট কয়টা তৈরি হয়? 4টা এটিপি তৈরি হয়। নিট, আমি নিট এটিপি শব্দটা ব্যবহার করছি কারণ এখানে আসলে বেশি তৈরি হয় কিন্তু খরচ হয় যেহেতু, তাই নিট বলছি। তৈরি হয় তো গ্লাইকোলাইসিস তো আসলে 4টা তৈরি হয়, 2টা খরচ হয়ে যায়, তাই নিট থাকে 2টা। ওখানে নিট 2টা আর ক্রেবস চক্রের নিট 2টা। এই হলো 2 2 4। ক্লিয়ার? এটা পারবা সবাই? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের নিট এটিপি কয়টা তৈরি হয়? 4টা এটিপি। ক্লিয়ার? তাহলে সবাই বুঝতে পারছো আশা করি। এখন তাহলে আমাদের মেন কাজটা কি? লাস্ট ধাপটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আমরা 3টা ধাপ লিখছি না এই পর্যন্ত? কয়টা ধাপ লিখছি বলো তো ভাই? আমরা এই পর্যন্ত 3টা ধাপ লিখছি। 1 নাম্বার গ্লাইকোলাইসিস, 2 নাম্বার অ্যাসিটাইল কোয়ে, 3 নাম্বার ক্রেবস সাইকেল, আর সর্বশেষ 4 নাম্বার হচ্ছে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। 4 নাম্বার হচ্ছে কি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ধাপ। ক্লিয়ার? এটা কোথায় হয়? এটাও হয় মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে, হয় না, এটা হয় মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন, ভিতরের মেমব্রেনে। ইনার মেমব্রেন। তাহলে বোঝা গেল? তাহলে পরীক্ষায় কিন্তু এমসিকিউ কি আসবে দেখে নাও। আমি কিন্তু আমি চাচ্ছি তো কেউ যদি এই ক্লাসটা টোটালি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য নিয়ে দেখে তার আর কোনোদিন কোনো কিছু করতে হবে না। ক্লিয়ার? তাহলে দেখো আমি তোমাদেরকে অনেক কিছু ক্লিয়ার, বর্তমান অতীত অনেক ধারণা কিন্তু আমি দিচ্ছি। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে হয়, সবাই জানো। ক্রেবস সাইকেল হয় ম্যাট্রিক্সে, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় ম্যাট্রিক্সে, এবং ইএমপি পাথওয়ে হয় সাইটোপ্লাজমে। তোমাদেরকে আমি বলেছি যদি অবাধ শ্বসনের ক্ষেত্রে ধরো, অবাধ শ্বসনে তোমরা এখন বলো যখন একটা ব্যাকটেরিয়া বা আদিকুশী জীব হবে, তো আদিকুশী জীবে যদি শ্বসন চলে তাহলে সেখানে একটা প্রোক্যারিওটিক জীবে কি মাইটোকন্ড্রিয়া আছে? মাইটোকন্ড্রিয়া নাই, ওখানে রাইবোজোম ছাড়া কোনো অঙ্গাণু নাই। সুতরাং ওইখানে তো আর মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্স নাই। সুতরাং অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি বা ক্রেবস চক্র যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, সুতরাং প্রোক্যারিওটিক জীবে এই 2টা ধাপ কোথায় হবে? সাইটোপ্লাজমেই হবে। সুতরাং প্রথম 3টা ধাপই কোথায় হবে? সাইটোপ্লাজমে। তাহলে এটার পড়ার কিছু নাই, একটু বুদ্ধি খাটালেই পাওয়া যায় যে আদিকোষী জীবে যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই, সুতরাং সবই ম্যাট্রিক্স সবই সাইটোপ্লাজম, মানে সবই সাইটোপ্লাজমে হবে। ক্লিয়ার? যেহেতু মাইটোকন্ড্রিয়া নাই সুতরাং মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সও নাই, তার মানে কোথায় হবে? সাইটোপ্লাজমে। আচ্ছা, এবং লাস্টের যে ধাপটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাহলে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে। তো যেহেতু আদিকোষে মাইটোকন্ড্রিয়া নাই, সুতরাং আদিকোষে কি আছে? প্লাজমা মেমব্রেন আছে। ওই প্লাজমা মেমব্রেনের ভিতরের তলে হবে। বোঝা গেল? প্লাজমা মেমব্রেনের ইনার সারফেসে হবে আদিকোষে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা একটা এমসিকিউ কিন্তু, বুঝতে পারলা কি?
ঠিক আছে, তাহলে আমাদের এখন মূল পড়া, এইবার আমরা পড়ায় ঢুকবো। আমাদের তাহলে কি কি পড়তে হবে দেখো, আমাদের পড়তে হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এতক্ষণ কিন্তু আমি পড়াতেই পারি না, এতক্ষণ খালি কি পড়তে হবে সেটা বোঝানোর জন্য এতটুকু করলাম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়তে হবে, আমাদের ক্রেবস সাইকেল পড়তে হবে, আমাদের অ্যাসিটাইল কোয়েল সৃষ্টি পড়তে হবে এবং গ্লাইকোলাইসিস পড়তে হবে। মোট 4টা প্রক্রিয়ায় আমরা পড়বো। তো ওই যে বললাম আমি একটু টেরা বাঙালি, শেষ থেকে শুরু করি। তো সবার আগে আমি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম পড়াবো তোমাদেরকে, কারণ এটাই তোমাদেরকে আজকে আমার মূল আকর্ষণ। আজকের মূল আকর্ষণ হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, যেটা জীবনে কেউ তোমরা বোঝোনি। আমি মোটামুটি ছাত্র হিসাবে চিন্তা করলে এমনটাই বুঝি যে এটা কেউ বোঝে না। বই পড়লে আরো বোঝে না, বইয়ের সাথে মিলাতেও পারে না, 2-4টা বই পড়লে আরো অবস্থা খারাপ। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা আমি পড়াবো। আসলে কি হবে দেখো, তোমরা একটু খেয়াল করো তো ভাই, একটু খেয়াল করো প্লিজ, একটু খেয়াল করবা। দেখো গ্লাইকোলাইসিসে তুমি কি পাইছো? NADH পাইছো না? NADH পাইছো না? আচ্ছা, সরি, অ্যাসিটাইল কোয়েল সৃষ্টিতে গ্লাইকোলাইসিসেও পাইছো, NADH পাইছো, 2টা, তাই না? এখানে পাইছো কয়টা? 2টা, 2 2 4। আর ক্রেবস সাইকেলে কয়টা পাইছো? 6টা। 6 আর 4 কত হলো? 10। আর FADH কয়টা? 2টা না? তাহলে 10টা NADH। তাহলে তোমরা হিসাবটা বোঝো, তোমরা পেলা কি কি দেখো তো, তোমরা পাইলা কি কি? 10টা NADH প্লাস H প্লাস, একটা কি পাইছো বলো? FADH2। ক্লিয়ার? একটা তো না, 2টা, 2টা কি পাইছো? FADH2। ক্লিয়ার? নরমাল হিসাবে আর তোমরা কি পাইছো? 2টা GTP পাইছো, যদি এটা উদ্ভিদ প্রাণী কোষ ধরো। তাহলে তোমরা জানো যে 2টা GTP থেকে 2টা ATP তৈরি হয়, 2টা FADH2 থেকে 2 দুগুণ 4টা ATP তৈরি হয়, তাই তো? আর 10টা NADH থেকে কয়টা তৈরি হয়? 10টা NADH থেকে কয়টা তৈরি হয় বলো? 10টা NADH থেকে 3 10 30 হওয়ার কথা ছিল, 3 10 30 হওয়ার কথা ছিল, কিন্তু ওই যে গ্লাইকোলাইসিসের NADH থেকে 2টা কমে যাবে, তাই এখানে আমরা লিখবো 28 ATP। এছাড়া গ্লাইকোলাইসিসে সরাসরি ATP তৈরি হয়েছে না? সরাসরি ATP তৈরি হয়েছে কয়টা? 2টা ATP তৈরি হয়েছে। তাহলে মোট কয়টা হচ্ছে দেখো, 28 আর 2 30,000, 34 আর 2 36 ATP। বুঝতেছো? এই হচ্ছে হিসাব। এখন তুমি যদি মনে করো তো না 10টা NADH থেকে 3 10 বসাই দেবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি এখানে তোমাদেরকে যেটা পড়াইছি, যে এইটা এবং এইটা, এই দুটো হচ্ছে SLP, এই দুটো হচ্ছে SLP, সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশনের ফলে সৃষ্ট। তাহলে এখন আমাকে তোমাদেরকে দেখাইতে হবে NADH আর FADH থেকে কিভাবে ATP তৈরি হয়। তো সেটাই আমি দেখাবো, NADH এবং FADH থেকে কিভাবে ATP তৈরি হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ঢুকে। খেয়াল করবা ভাইয়া, মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো আগে একটা মাইটোকন্ড্রিয়ার ছবি এমনিতে দাগায় নাও, ধরে নাও এটা একটা মাইটোকন্ড্রিয়া। তাহলে এটার মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন এরকম ভাঁজ হওয়া না? এরকম ভাঁজ হওয়া না? ভিতরের মেমব্রেনটা এরকম ভাঁজ হওয়া, রাইট? এরকম ভাঁজ হওয়া, তাহলে এটা একটা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, তো আমি যে জিনিসটা করব তোমাদেরকে দেখো, তাহলে আমি মাইটোকন্ড্রিয়ার জাস্ট খালি একটা অংশ, মনে করো এই অংশটুকু, হ্যাঁ মনে করো মাইটোকন্ড্রিয়ার এই অংশটুকু, আমি এটা অন্য কালি দিই, মাইটোকন্ড্রিয়ার ধরে নাও এই অংশটুকু, হ্যাঁ মাইটোকন্ড্রিয়ার এই অংশটুকু আমি একটু জুম করব, এই অংশটুকু, ক্লিয়ার? এই অংশটুকু মনে করো আমি একটু জুম করব, মাইটোকন্ড্রিয়ার এই অংশটুকু আমি একটু জুম করব, তাহলে কি পাবো দেখো, ভালো করে দেখো ভাই, হ্যাঁ ভালো করে দেখো। এটা মনে করো মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণ, এটা একটু বড় পৃষ্ঠা নাও, হ্যাঁ এটা একটা বড় পৃষ্ঠা নাও, এটা একটা বড় পৃষ্ঠা নাও, বড় পৃষ্ঠা। তো বাইরের আবরণ যেটা, সেটাও কিন্তু ফসফোলিপিডের 2 স্তর, এই যে ফসফোলিপিডের কিন্তু বাইলেয়ার, ঠিক আছে না? আচ্ছা, এবারে ভিতরের আবরণটা দেখো, ভিতরের আবরণটা কেমন? ভিতরের আবরণটাও ঠিক একইভাবে, আমি ভিতরের আবরণটা বলার আগে তোমাকে একটু বলে দিই, আমি এখানে ভিতরের আবরণটা এভাবে দিতে পারতাম, খেয়াল করো, আমি এখানে ভিতরের আবরণটা এরকম ভিতরের দিকে ভাঁজ হওয়া, এরকম ভিতরের দিকে ভাঁজ হওয়া, এরকম করে দিতে পারি। ভিতরের আবরণটাও এরকম ফসফোলিপিডের বাইলেয়ার, ফসফোলিপিডের বাইলেয়ার, ঠিক আছে, এভাবে দিতে পারি। তো এইভাবে না দিয়ে
আমি তোমাদেরকে জাস্ট একটা জিনিস, এটা তোমরা দিও না, এই ভিতরের লাইনটা দিও না, এখানে খালি একটা কথা বলছি। দেখো ভাই, এই জায়গাগুলোতে কিছু এরকম জিনিসপত্র থাকে, এই জায়গাগুলোতে কিছু এরকম জিনিসপত্র থাকে, কিছু জিনিসপত্র থাকে। তো যার কারণে আমি এটা এইভাবে না দিয়ে কি করব দেখো, খেয়াল করবা। দেখো আমি ভিতরের মেমব্রেনটা দাগাচ্ছি, কিন্তু দেখো আমি ভিতরের মেমব্রেনটা দাগাচ্ছি ভাইয়া, দেখো আমি ভিতরের মেমব্রেনটা দাগাচ্ছি। মনে করো এটা হচ্ছে ভিতরের মেমব্রেন, এটা ভিতরের মেমব্রেন। এই ভিতরের মেমব্রেনে সাপোজ ধরো এইখানে একটা বস্তু আছে এরকম, ভিতরের মেমব্রেনে সাপোজ ধরো এইখানে একটা এরকম বস্তু আছে, ভিতরের মেমব্রেনে এরকম আরেকটা জিনিস আছে, ভিতরের মেমব্রেনে তোমরা এই ছবিটা খুব সুন্দর করে দাগাবা। এটা তুমি জীবনে বোঝোনি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। এখন তোমরা বন্ধু বান্ধবদেরকে একটু মেনশনও দিতে পারো যে এখন ব্যাপারটা আসলে মূল পড়াতে চলে যাচ্ছি আমি, খেয়াল করে দেখবা এটা মূল পড়া। হ্যাঁ, খেয়াল করো আমি মেমব্রেনটা কি বলছি তোমাদেরকে, একটু খেয়াল করো তো ভাই। মেমব্রেনটা কি বলছি, মেমব্রেনটা এরকম ভিতরের দিকে ভাঁজ হয় না। এই দেখো এটা তো ভিতরের মেমব্রেন না, এই ভিতরের মেমব্রেনটা কি হবে বলো তো, ভিতরের মেমব্রেনটা এরকম ভিতরের দিকে ভাঁজ হয়ে আসবে। ভিতরের দিকে কি হয়ে আসবে ভাইয়া, এরকম ভিতরের দিকে ভাঁজ হয়ে যাবে। তাহলে মেমব্রেনটা যদি এরকম ভিতরের দিকে ভাঁজ হয়, এরকম ভিতরের দিকে ভাঁজ হয়ে আসবে, এটা কিন্তু ভিতরের মেমব্রেন, রাইট? ভিতরের মেমব্রেন, এটা হচ্ছে আমাদের বাইরের মেমব্রেন। হলো? ওকে, তাহলে আমি মেমব্রেনটা দাগালাম। এটা খেয়াল করো, আমি মাইটোকন্ড্রিয়ার, এটা হচ্ছে আউটার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার। এবার কিন্তু খুবই সুন্দর একটা কনসেপ্ট, ভালো করে দেখো ভাইয়া। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন, আউটার, ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেন। হ্যাঁ, আর এটা হচ্ছে ইনার মেমব্রেন, লেখা মনে হয় দেখা যাচ্ছে না, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন দেখা যাচ্ছে কি? আর এই মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটাকে আমরা কি বলবো, স্পেস, ফাঁকা জায়গা, দুই মেমব্রেনের মাঝখানের স্পেস। এটা একটা মেমব্রেন, এটা একটা মেমব্রেন, দুই মেমব্রেনের মাঝখানের স্পেসটা হচ্ছে কি ইন্টারমেমব্রেন স্পেস বা আন্তঃঝিল্লি অবকাশ। এখন দেখো এখানে কি কি জিনিসপত্র থাকে। এখানে মোট 3টা কমপ্লেক্স দাগাইছি আমি, 3টা কমপ্লেক্স। তো আমি কমপ্লেক্সগুলোর একটু নাম দিতে চাচ্ছি। এটা হচ্ছে কমপ্লেক্স 1, এটা হচ্ছে কমপ্লেক্স 1, ওকে, এটা হচ্ছে কমপ্লেক্স 1। এটা হচ্ছে কমপ্লেক্স 3, 2 কোথায় গেল, 2 যেখানে যায় যাক, নামটা আগে শিখো। আর এটা হচ্ছে কমপ্লেক্স 4। এই সবগুলাকেই বলা হচ্ছে 1, 3 এবং 4, এই 4টা কমপ্লেক্সকেই বলা হচ্ছে মাল্টি কমপ্লেক্স। এটা তোমার জীবনের সব থেকে সুন্দর পড়া, ভালো করে দেখো দেখো কিন্তু। হ্যাঁ, 1, 3, 4 মোট কয়টা কমপ্লেক্স? মোট 3টা কমপ্লেক্স আমি দেখাইছি, এর মধ্যে 2 নাম্বারটা নাই, হাওয়া হয়ে গেছে, কোথায় আছে পরে দেখাচ্ছি। তাহলে 1, 3, 4 4টা কমপ্লেক্স, এগুলোকে বলা হয় মাল্টি কমপ্লেক্স, কারণ এর মধ্যে একাধিক প্রোটিন জাতীয় জিনিসপত্র থাকে। কি কি থাকে তোমাদেরকে একটু দেখাই। এখানে কি কি থাকে দেখো ভাইয়া, এখানে থাকে হচ্ছে ফ্লাভিন, FMN, সংক্ষেপে লিখো FMN, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, FMN, ফ্লাভিন মোনোনিউক্লিওটাইড, ফ্লাভিন মোনোনিউক্লিওটাইড, FMN। আরেকটা কি থাকে, আরেকটা থাকে হচ্ছে আয়রন সালফার প্রোটিন, বুঝলা? তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনে, ভিতরের মেমব্রেনের, মাইটোকন্ড্রিয়ার ভিতরের মেমব্রেনের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে কমপ্লেক্স 1 কি কি নিয়ে গঠিত, উত্তর হবে ফ্লাভিন মোনোনিউক্লিওটাইড এবং আয়রন সালফার। ক্লিয়ার? ওকে। নাম্বার 3, এটা কি কি নিয়ে গঠিত? তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে 3 নাম্বার কমপ্লেক্সটা কি নিয়ে গঠিত, 3 নাম্বার যে কমপ্লেক্স, এখানে থাকে হচ্ছে সাইটোক্রোম, CYT ডট, সাইটোক্রোম B একটা দিলাম, সাইটোক্রোম B। আর কি
আয়রন সালফার প্রোটিন, আর কি আয়রন সালফার প্রোটিন, আর কি থাকে কো, আর কি থাকে ইউবিকুইনন, ইউ বড় হাতের কিউ বড় হাতের, ইউবিকুইনন। আমি এটাকে ভিন্ন কালি দিই, ইউবিকুইনন, ইউবিকুইনন, ইউ এবং কিউ, ইউবিকুইনন। এটাকে কোএনজাইম কিউ বলে, হ্যাঁ এটাকে কি বলে কোএনজাইম কিউ বলে, ইউবিকুইনন, ইউবিকুইনন। আরেকটা কি আছে, আরেকটা আছে হলো তোমার সাইটোক্রোম C1, এটা কিন্তু সাইটোক্রোম C1, সাইটোক্রোম C1। তাহলে এই যে সাইটোক্রোম বি আয়রন সালফার ইউবিকুইনন সাইটোক্রোম C1 আছে, হ্যাঁ। আর কমপ্লেক্স 4 এ কি আছে, কমপ্লেক্স 4 এ আছে সাইটোক্রোম এ আর আছে হলো সাইটোক্রোম A3, বুঝছো, সাইটোক্রোম এ আর সাইটোক্রোম A3। তাহলে তোমরা জিনিসগুলা বুঝলা যে কমপ্লেক্স 1 কি দিয়ে গঠিত, কমপ্লেক্স 3 কি দিয়ে গঠিত, কমপ্লেক্স 3 উপাদান কয়টা, 4টা, 1 এর কয়টা, 2টা, 4 এর কয়টা, 2টা। 4 এর মধ্যে শুধু কি আছে সাইটোক্রোম এ এবং A3। এবং তোমাকে বলে রাখি যে এরা আসলে ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে, অর্থাৎ FMN ইলেকট্রন আয়রনকে দেয়। এ আবার আচ্ছা আরেকটা জিনিস একটু বলে নিই, এখানে দুইটা মোবাইল, মোবাইল মানে সচল, সচল দুইটা ইলেকট্রন বাহক আছে, মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। একটার নাম হচ্ছে ইউবিকুইনন, ইউবিকুইনন, এবং আরেকটার নাম হচ্ছে সাইটোক্রোম সি, আরেকটার নাম হচ্ছে সাইটোক্রোম সি। এটার নাম কিন্তু সাইটোক্রোম সি, এটার নাম হচ্ছে সাইটোক্রোম সি। খেয়াল করো ভাই, ইউবিকুইনন এবং সাইটোক্রোম, আমি মনে হয় এটা একটু ভিন্ন কালি দিয়ে লিখে দিই, তাহলে তোমাদের একটু দৃষ্টিতে থাকবে জিনিসটা। সাইটোক্রোম সি, এটা হচ্ছে সাইটোক্রোম সি, সাইটোক্রোম সি, আর এটা হচ্ছে ইউবিকুইনন, এটা হচ্ছে ইউবিকুইনন। আচ্ছা, অনেকগুলা প্রশ্ন করব আমি এখন পর্যন্ত যা লিখেছি। সবাই ভয়ে পালিয়ে গেল, সাইম কেবল ক্লাস শুরু করলাম আর কেবলই সব পালিয়ে গেল। তাহলে দেখো কি কি বলছি ভাইয়া, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা কি কি জিনিস দেখাচ্ছি। এখানে ইটিএস, ইটিএসে আমি 3টা কমপ্লেক্স দাগাইছি আর 2টা ক্যারিয়ার দাগাইছি ইলেকট্রন বাহক, হ্যাঁ, ইউবিকুইনন এবং সাইটোক্রোম সি। তোমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে ইটিএসে, মাইটোকন্ড্রিয়াল ইটিএসে ইলেকট্রন বাহক, মাইটোকন্ড্রিয়াল ইটিএসে মোবাইল ইলেকট্রন বাহক, মোবাইল মানে সচল, সচল নড়াচড়া করবে, সচল ইলেকট্রন বাহক কে কে, 2জন, একটা হচ্ছে ইউবিকুইনন আর একটা হচ্ছে সাইটোক্রোম সি, একটা হচ্ছে ইউবিকুইনন আর একটা হচ্ছে সাইটোক্রোম সি। এই 2জন হচ্ছে কি মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, অর্থাৎ সচল ইলেকট্রন বাহক, মন থাকবে। তাহলে এই দুটার নাম কিন্তু ভালোভাবে মনে রেখো, ইউকিউ আর সাইটোক্রোম সি, এই দুটা হচ্ছে মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখন কি ঘটনাটা ঘটে দেখো, মজার বিষয়টা দেখো। আমরা যে NADH এর কথা বলেছি, আমরা বলেছি না ভাইয়া NADH, তো দেখো কি হবে, NADH প্লাস H+, এটা ভাঙলে কি হয় জানো তো, এটা ভাঙলে হয়, এটা ভাঙলে কি হয় দেখো, এটা ভাঙলে হয় 2টা হাইড্রোজেন আর 2টা ইলেকট্রন, 2টা হাইড্রোজেন আর 2টা ইলেকট্রন, এবং সে নিজে কি হয়ে যায়, সে নিজে হয়ে যায় NAD+। তাহলে কি বুঝলা, NADH+, আসলে এই যে NAD+, এই যে যৌগটা দেখছো, খেয়াল করো ভাই, NADH+ বা NAD+, এর সাথে আসলে কি ছিল, 2টা হাইড্রোজেন আর 2টা ইলেকট্রন, এই মিলে জিনিসটার নাম কি NADH+, H+। ক্লিয়ার? তাহলে NADH+, H+, এ যখন 2টা প্রোটন এবং ইলেকট্রনকে ছেড়ে দেয়, সেটাকে গ্রহণ করে কে, সেটাকে গ্রহণ করে FMN, মনে রাখতে হবে, সেটাকে গ্রহণ করে কে, FMN। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে প্রথম ইলেকট্রন গ্রাহক কে, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড, উত্তর হবে কি ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। ক্লিয়ার? প্রথম ইলেকট্রন গ্রাহক তাহলে কে, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। প্রথম ইলেকট্রন গ্রাহক কে হবে ভাইয়া, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। তোমরা কি ক্লিয়ার? আমি কিন্তু এখান থেকে তোমাদের থেকে প্রশ্ন নিচ্ছি। তাহলে প্রথম বলো আমাকে যে প্রথম
ইলেকট্রন গ্রাহককে ফ্লাভিন মনোনিউক্লিওটাইড আর ইলেকট্রন দাতাকে NADH প্লাস H প্লাস, আমি যদি বলি যে ইলেকট্রন দাতাকে, উত্তর হচ্ছে NADH প্লাস H প্লাস। আমি যদি বলি ইলেকট্রন গ্রহীতাকে FMN, এবং গ্রহণের সময় আমি বলবো প্রথম ইলেকট্রন গ্রহীতাকে FMN। শুধু কি ইলেকট্রন নাকি দুটা প্রোটনও গ্রহণ করে? তাহলে দুটা প্রোটনও গ্রহণ করে, তাহলে আমি বলতে পারি যে প্রোটন গ্রাহককে FMN। তাহলে FMN একই সাথে প্রোটন গ্রাহক, একই সাথে ইলেকট্রন গ্রাহক। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো মজার বিষয়টা এখানে কি ঘটনাটা ঘটে, ঘটনাটা দেখবা ভাইয়া। FMN নিল, নেওয়ার পরে ইলেকট্রনটা দিয়ে দিবে কাকে? আয়রন সালফার প্রোটিনকে দিয়ে দিবে। কার কাছে? আয়রন সালফার প্রোটিনকে দিয়ে দিবে ইলেকট্রনটা। তাহলে ইলেকট্রনটা নিল, নেওয়ার যে বালিশ খেলা দেখো না, বালিশ খেলা কি হয়, একজন বালিশ নেয়, নিয়ে পাশের জন নেয়, পাশের জনকে দিয়ে দেয়। তো এটা বালিশ খেলার মতো একটা বিষয়। তো FMN ইলেকট্রনটা নিবে, নিয়ে পাশের জন আয়রন সালফার প্রোটিনের আয়রন অংশ, এখানে আয়রন সালফার প্রোটিনের আয়রন হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। তো আর এই ফ্লাভিন মনোনিউক্লিওটাইড এর হচ্ছে ফ্লাভিন গ্রুপ, ফ্লাভিন গ্রুপ হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। ফ্লাভিন মনোনিউক্লিওটাইডের ফ্লাভিন গ্রুপ ইলেকট্রন গ্রহীতা, আর আয়রন সালফারের আয়রন গ্রুপ হচ্ছে ইলেকট্রন গ্রহীতা। আচ্ছা, তাহলে ইলেকট্রন নিয়ে কাকে দিল? আয়রন সালফার প্রোটিনকে দিল, কিন্তু প্রোটনকে সে আর দিতে পারে না, প্রোটনকে সে গ্রহণ করে না। আসলে ঘটনাটা কি হয়, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড যখন ইলেকট্রনকে আয়রন সালফার প্রোটিনের কাছে দিয়ে দেয়, তখন ইলেকট্রন শক্তি কিছুটা হারায়। সেই শক্তি দিয়ে সে কি করে জানো? সেই শক্তি দিয়ে সে হাইড্রোজেনকে পাম্প করে এই ফাঁকা জায়গায় পাঠিয়ে দেয়। কি বুঝলা? ইলেকট্রনকে সে ছেড়ে দিল, ইলেকট্রন চলে আসলো আয়রন সালফার প্রোটিনে, তখন কিছু শক্তি খরচ হয়, মানে শক্তি কি হয়, হারায়। ইলেকট্রন উচ্চ FMN এ থাকা মানে ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে আছে, সেখান থেকে যখন আয়রন সালফারে আসে তখন সে শক্তি হারায়, তখন তার মন খারাপ হয়। এই মন খারাপ হয়ে গেলে তখন সে কি করে, ওই শক্তিটা দিয়ে FMN তখন কি করে, হাইড্রোজেনকে পাম্প করে বাইরে বের করে দেয়। ক্লিয়ার? আমি আবার বলছি, FMN ইলেকট্রন দিয়ে দিল আয়রন সালফারকে, আর হাইড্রোজেনকে পাম্প করে পাঠিয়ে দিল স্পেসে। ক্লিয়ার? এখন দেখো আয়রন সালফার থেকে ইলেকট্রনটা কোথায় আসবে? ইউবি কুইনোনে। আয়রন সালফার থেকে ইলেকট্রনটা কোথায় আসবে? আয়রন সালফার থেকে ইলেকট্রনটা কোথায় আসবে? ইউবি কুইনোনে, রাইট? ইউবি কুইনোন। যখন ইউবি কুইনোন গ্রহণ করবে ইলেকট্রন, তাহলে খেয়াল করো এদিক থেকে কি গ্রহণ করছে? ইলেকট্রন। এদিক থেকে কি গ্রহণ করছে? ইলেকট্রন। আর এদিকে কি আছে? ম্যাট্রিক্স না? এটা কি আমাদের ম্যাট্রিক্স? এটা কি আমাদের ম্যাট্রিক্স না ভাইয়া? এটা আমাদের কি ম্যাট্রিক্স। তাহলে এদিকে ম্যাট্রিক্স, এটা হচ্ছে ভিতরের মেমব্রেন, তাই না? তাহলে এই অংশটা হচ্ছে ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে তখন কি গ্রহণ করে? এই ম্যাট্রিক্স থেকে তখন হাইড্রোজেন আয়ন গ্রহণ করে, হাইড্রোজেন আয়ন। তাহলে কি বুঝলা? ইউবি কুইনোন হচ্ছে আরেকটা বস্তু FMN এর মতো, যে কিনা আয়রন সালফার প্রোটিন থেকে ইলেকট্রনও গ্রহণ করে এবং ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেনও গ্রহণ করে। তার মানে সে একই ধারছে ইলেকট্রন গ্রহীতা এবং হচ্ছে কি হাইড্রোজেন গ্রহীতা। তাহলে হাইড্রোজেন গ্রাহক বা প্রোটন গ্রাহক। এখন খেয়াল করো ইউবি কুইনোন কি করে বলতো? ইউবি কুইনোন ইলেকট্রনটাকে দিয়ে দিবে সাইটোক্রোম বি কে, ইলেকট্রনটাকে দিয়ে দিবে সাইটোক্রোম বি তে, তখন সে শক্তি হারাবে। আর যখনই সে শক্তি হারাবে তখনই সে হাইড্রোজেনকে পাম্প করে কি করবে? ভিতরের স্পেসে পাঠিয়ে দিবে। তার মানে হাইড্রোজেন ভিতরে আসার কারণটা কি? কারণটা হচ্ছে ইলেকট্রনের শক্তি হারানো। ইউবি কুইনোন থেকে সাইটোক্রোম বি তে ইলেকট্রন আসলে সে হাইড্রোজেনকে কি করবে? পাম্প করে বাইরে পাঠিয়ে দিবে। ক্লিয়ার? ওকে, এবার চিন্তা করে দেখো তো, ইলেকট্রনটা সাইটোক্রোম বি থেকে কোথায় চলে আসলো? আয়রন সালফার প্রোটিনে। সেখান থেকে কোথায় চলে আসলো? ইউবি কুইনোনে। সেখান থেকে কোথায় চলে আসলো? ইউবি কুইনোনে। আবার খেয়াল করে দেখো, ইউবি কুইনোনে যখন ইলেকট্রন আসবে তখন সে কি করবে বলতো? এই ইউবি কুইনোন একটা কি? ইউবি কুইনোন আবার একটা হাইড্রোজেন গ্রহণ করবে, দুইটা প্রোটন গ্রহণ করবে। তাহলে খেয়াল করো, উপর থেকে সে কি গ্রহণ করছে? দুইটা ইলেকট্রন। উপর থেকে সে কি গ্রহণ করছে? দুইটা ইলেকট্রন। ক্লিয়ার? ইউবি কুইনোন আয়রন সালফারের কাছ থেকে গ্রহণ করতেছে দুইটা ইলেকট্রন, আর ম্যাট্রিক্স থেকে গ্রহণ করতেছে দুইটা প্রোটন। এখন কি করবে? ইউবি কুইনোন ইলেকট্রনটা দিয়ে দিবে সাইটোক্রোমকে, সাইটোক্রোম C1 কে। আর ইউবি কুইনোন থেকে সাইটোক্রোম C1 এ যখন ইলেকট্রনটা আসবে তখন শক্তি কিছুটা হারাবে। ওই শক্তি ব্যবহার করে তখন কি করবে? ইউবি কুইনোন হাইড্রোজেনকে কোথায় পাঠিয়ে দেবে? ভিতরে। তাহলে 3 টাইমস হাইড্রোজেন পাম্প করা হলো, 3 টাইমস হাইড্রোজেন পাম্প করা হলো। তোমরা আমাকে বলবা যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে হাইড্রোজেন গ্রাহক কয়টা আছে? হাইড্রোজেন গ্রাহক কয়টা আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে
হাইড্রোজেন গ্রাহক কয়টা আছে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে? হাইড্রোজেন গ্রাহক কয়টা? মোট 3টা। একটা হলো এফএমএন, সে হাইড্রোজেন গ্রহণ করে, আরেকটা হচ্ছে ইউবিকুইনন, আর একটা হচ্ছে ইউবিকুইনন। তার মানে একটা এফএমএন, 2টা ইউবিকুইনন। তাহলে মোট 3বার কি আছে? হাইড্রোজেন গ্রাহক আছে, যারা হাইড্রোজেন গ্রহণ করে এবং ইলেকট্রনও গ্রহণ করে। আর ইলেকট্রন যখন তাদের কাছ থেকে ছেড়ে দেয় পরের জনকে, পরের জনকে তখন তারা কি করে? তখন তারা হাইড্রোজেনকে পাম্প করে ভিতরে ঢুকায় দেয়। ইজ ইট ক্লিয়ার? ওকে, ফাইন। এখন দেখো, এবার মজার ব্যাপারটা দেখো, ইলেকট্রনটা কি হবে? ইলেকট্রনটা সাইটোক্রোম C1 থেকে সাইটোক্রোম C এর কাছে আসবে। সাইটোক্রোম C1 থেকে কার কাছে আসবে? ইলেকট্রনটা সাইটোক্রোম C1 এর কাছ থেকে কার কাছে আসবে? সাইটোক্রোম C। তোমাদেরকে আগেই বলেছি আমি যে আমাদের ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে মোবাইল ক্যারিয়ার 2টা, একটা হচ্ছে ইউবিকুইনন আর একটা হচ্ছে সাইটোক্রোম C। সচল, ঠিক আছে? বইয়ে দেখবা শাটল শব্দটা ব্যবহার করেছে। এই সাইটোক্রোম C ইলেকট্রনটা কাকে দিবে? সাইটোক্রোম A কে। সাইটোক্রোম A কাকে দিবে? সাইটোক্রোম A3 কে। তাহলে ইলেকট্রন কোথায় চলে আসলো? সাইটোক্রোম A3 তে। তোমরা জেনে রাখো, সাইটোক্রোম A3 তে ইলেকট্রন গ্রাহকের নাম হচ্ছে কপার। এটা পরীক্ষায় অনেক সময় আসে যে সাইটোক্রোম A3 তে ইলেকট্রন গ্রাহক হচ্ছে কপার। তোমরা দেখতে পাচ্ছ কিনা? সাইটোক্রোম A3 তে ইলেকট্রন গ্রাহক হচ্ছে কপার, মনে রেখো। সাইটোক্রোম A3 তে ইলেকট্রন গ্রাহক হচ্ছে কপার। তো যাই হোক, তাহলে ভালো করে বোঝো ভাইয়া, এই যে NADH+H+, এই তো ইলেকট্রন দাতা, এই তো প্রোটন দাতা। এ 2টা ইলেকট্রন দিছিল, 2টা প্রোটন দিছিল, রাইট? সেই ইলেকট্রনকে আমি ট্রান্সপোর্ট করতে নিয়ে আসছি কোথায়? সাইটোক্রোম A3 তে। সাইটোক্রোম A3 তে। সেইখান থেকে সাইটোক্রোম A3 থেকে ইলেকট্রনটা, বুঝো, সাইটোক্রোম A3 থেকে ইলেকট্রনটা কার কাছে আসবে? এখানে ম্যাট্রিক্সে থাকে হাফ অণু অক্সিজেন, ম্যাট্রিক্সে অক্সিজেন থাকে। এই অক্সিজেন কি করলো? এই অক্সিজেন ওই সাইটোক্রোম A3 থেকে ইলেকট্রনটা গ্রহণ করলো। তাহলে তোমাদেরকে যদি আরেকটা এমসিকিউ করে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে সর্বশেষ ইলেকট্রন গ্রহীতার নাম কি? উত্তর হচ্ছে অক্সিজেন। ক্লিয়ার? প্লাস ম্যাট্রিক্সে কি থাকে? ম্যাট্রিক্সে 2টা প্রোটন অণু থাকে। তাহলে এই অক্সিজেন কি করে? এই ইলেকট্রনকে গ্রহণ করে সাইটোক্রোম A3 এর কাছ থেকে, আর ম্যাট্রিক্স থেকে নেয় 2টা প্রোটন, নিয়ে এসে কি বানায়? নিয়ে এসে পানি বানায়। বুঝলা? তাহলে কিভাবে সবার শ্বসনে পানি উৎপন্ন হয় বুঝছো? এই যে হাফ অণু অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করে এবং প্রোটন গ্রহণ করে কি হয়? এক অণু পানি হয়। কথা বুঝলা? তাহলে তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ভাইয়া, সর্বশেষ ইলেকট্রন গ্রহীতার নাম কি? অক্সিজেন। সর্বশেষ ইলেকট্রন গ্রহীতার নাম কি? অক্সিজেন। ক্লিয়ার? সর্বশেষ ইলেকট্রন গ্রহীতার নাম অক্সিজেন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে এখন পর্যন্ত কয়টা কমপ্লেক্স দেখছো? 3টা। একটা হলো 1, একটা 3, একটা 4। কয়টা মোবাইল ক্যারিয়ার দেখছো? 2টা, সাইটোক্রোম C, ইউবিকুইনন। কোন কমপ্লেক্স কি নিয়ে গঠিত দেখেছো? এগুলোকে কেন মাল্টি কমপ্লেক্স বলে বুঝেছো? কারণ এখানে অনেকগুলা জিনিস আছে। হাইড্রোজেন গ্রাহক কয়টা দেখেছো? 1 এর মধ্যে একটা দেখেছো, 3 এর মধ্যে একটা দেখেছো। নাম কি? ইউবিকুইনন আর হচ্ছে এফএমএন। ক্লিয়ার? এই ইউবিকুইনন ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন নেয়, কিন্তু এফএমএন হাইড্রোজেন নেয় কার কাছ থেকে? NADH+H+ এর কাছ থেকে। ক্লিয়ার? এত ক্লিয়ার সবাই, কিন্তু লোকজন কমে যাচ্ছে ভয়ে। এখন মজার বিষয়টা দেখো, খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখো, যে এই যে ভাইয়া এখন কিন্তু খেলা শুরু। খেয়াল করো, দেখো এই জায়গায় থাকে হচ্ছে আমার এই যে ভিতরে ভাঁজ হওয়া অংশ, যেটাকে আমরা বলি কি? ক্রিস্টি বা ক্রিস্টা। এক বচনে ক্রিস্টা, বহু বচনে ক্রিস্টি। এই যে ক্রিস্টার কথা বলি আমরা, খেয়াল করে দেখো, এইখানে থাকে হচ্ছে এরকম একটা কমপ্লেক্স, থাকে। এই যে বোটার মতো অংশটাকে বলা হয় F0 আর এটাকে বলা হয় F1। তোমাদের মনে আছে কিনা ফার্স্ট চ্যাপ্টারে মাইটোকন্ড্রিয়াতে পড়ছো যে মাইটোকন্ড্রিয়ার ভাঁজ হওয়া অংশের মধ্যে কি থাকে? F0 F1 পার্টিকেল থাকে। বুঝতেছো কিনা? F0 F1 পার্টিকেল থাকে। কি পড়ছো ভাই? F0 F1 পার্টিকেল। এবং তোমরা জানো যে এই F0 F1 পার্টিকেল আরেকটা নাম কি? এলিমেন্টারি পার্টিকেল। ভুলে যাও সব। এখন আপাতত দেখো F1 পার্টিকেলের নাম কি? এটার নামই হচ্ছে এটিপি সিনথেস। এই যে তোমরা পড়ো না ভাই F1 পার্টিকেল, তো F1 পার্টিকেলের নামই কি? এটিপি সিনথেস। সেটাও বাদ দাও, এখন মূল ব্যাপারটা দেখো। এইবার মজার বিষয়টা দেখো, এই যে হাইড্রোজেন তুমি পাম্প করছো না ভিতরে, ম্যাট্রিক্স থেকে স্পেসে তুমি পাম্প করছো
হাইড্রোজেন গ্রাহকগুলা কি করছে, হাইড্রোজেন নিয়ে কি করছে, স্পেসে পাম্প করেছে। এখন চিন্তা করো, এই যে হাইড্রোজেনগুলা স্পেস থেকে বের হবে কোন দিক দিয়ে, এই যে F0 পার্টিকেল দিয়ে বের হয়ে কোথায় আসবে, F1 পার্টিকেলে চলে আসবে। বুঝতেছো? তাহলে কি হবে, তাহলে যেটা হবে, এই F1 পার্টিকেল তখন কি করবে, এই হাইড্রোজেন যখন এদিক দিয়ে বের হতে চাইবে তখন সে একটা ঘটনা ঘটাবে, ইন্টারেস্টিং ঘটনা এবং মোস্ট ইম্পর্টেন্ট ঘটনা। তখন সে কি ঘটাবে, তখন সে যেটা করবে, এডিপির সাথে ফসফেটকে জোড়া দিয়ে দিবে। জোড়া দিয়ে সে কি বানাবে, এটিপি বানাবে। কি বানাবে, এটিপি। কথাটা কি বুঝলা? তাহলে এটিপি তৈরি হলো। তাহলে তোমরা আমাকে বলো তো ভাই, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে কোথাও এটিপি তৈরি হয়েছে? তোমরা তো যদি প্রশ্ন করি যে ভাইয়া বইয়ে কিন্তু এই শব্দটা লেখা আছে, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে কোথাও কি এটিপি তৈরি হয়, উত্তর হচ্ছে না, তৈরি হয় না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে কোথাও এটিপি তৈরি হয় না। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সপোর্ট হয়, দ্যাটস ইট। তোমরা বুঝেছো? বাট এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়ার সময় যে হাইড্রোজেনকে তারা কি করলো, স্পেসে পাঠিয়ে দিল, দুই মেম্বারের মাঝখানের স্পেসে, এই হাইড্রোজেনগুলো যখন ফেরত যেতে চায় F0 F1 পার্টিকেলের ভিতর দিয়ে, তখন এটিপি তৈরি হয়। তাহলে এটিপি তৈরি হলেই আমরা এটাকে কি বলি, ফসফোরাইলেশন। হ্যালো, এটিপি তৈরি হলে আমরা এটাকে কি বলি, ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, এটিপি তৈরি হলে এটাকে আমরা কি বলি বলো, ফসফোরাইলেশন বলি না, ফসফোরাইলেশন বলি। এখন এখানে ফসফোরাইলেশন কেন সম্ভব হয়েছে? এখানে সম্ভব হয়েছে এই কারণেই যে হাইড্রোজেনটা এদিক দিয়ে বের হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন এদিক দিয়ে কেন বের হয়েছে? কারণ হচ্ছে হাইড্রোজেন এখানে ঢুকেছে। কেন ঢুকেছে? কারণ এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের জিনিসগুলা কি করছে, এটাকে পাম্প করছে। এই ইউবিকুইনোন পাম্প করছে, এই ইউবিকুইনোন পাম্প করছে, এই এফএমএন পাম্প করছে। তাই কেন পাম্প করছে? কারণ এফএমএন ইলেকট্রন হারিয়ে যে শক্তি উৎপন্ন হয়েছে সেই শক্তি দিয়ে তারা পাম্প করছে। ইলেকট্রন হারিয়ে যে শক্তি, সেই শক্তি দিয়ে তারা পাম্প করছে। ইলেকট্রন হারিয়ে যে শক্তি, সে ইলেকট্রন পরের জনকে দিয়ে দিছে, তখন শক্তি হয়েছে, ওই শক্তি দিয়ে তারা পাম্প করতে পারছে। তার মানে কি, ইলেকট্রন যদি উপর থেকে নিচে না নামতো তাহলে তো তারা পাম্প করতে পারতো না। এখন চিন্তা করো, লাস্টে ইলেকট্রন গ্রহণ করে কে, অক্সিজেন। তাহলে উপর থেকে যদি এখানে যদি অক্সিজেন না থাকতো, তাহলে উপর থেকে কি ইলেকট্রন নিচে নামতো? উপর থেকে ইলেকট্রন নিচে আসতো না, কারণ সে জানে যে ম্যাট্রিক্সে অক্সিজেন নাই, তা যায় কি করব। সুতরাং এখানে কিন্তু এই অক্সিজেন থাকে বলেই ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্টের চেইনের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হয়, এবং হয় বলেই হাইড্রোজেন কি হয়, পাম্প হয়ে ভিতরে আসে, এবং ভিতরে আসে বলেই এই হাইড্রোজেনটা আবার বাইরে যেতে চায়। বাইরে যেতে চাই বলেই F0 F1 পার্টিকেল দিয়ে বাইরে যেতে চাই বলেই কি তৈরি হয়, এটিপি তৈরি হয়। অর্থাৎ এখানে অক্সিজেনের কারণেই এই ফসফোরাইলেশনটা হয়। তাই এই ফসফোরাইলেশনটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বুঝা গেল? এই ফসফোরাইলেশনের নামে কি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইজ ইট ক্লিয়ার? এভাবে পড়তে হয়, পড়াটা এভাবে পড়তে হয়, যে খালি মুখস্থ করলে হয় না যে এডিপির সাথে ফসফেট যুক্ত হলে এটিপি। তুমি সারা জীবন বুঝবা যে এখানে অক্সিজেনের জন্যই এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন হয়েছে। এখানে অক্সিজেন আছে বলেই ইলেকট্রন নিচে নামছে, আর ইলেকট্রন উপর থেকে নিচে নামছে বলেই শক্তি তৈরি হয়েছে। ওই শক্তি মানে শক্তি হারাইছে, এবং ওই হারানো শক্তি দিয়ে তারা কি করছে, হাইড্রোজেনকে পাম্প করছে, এবং ওই হাইড্রোজেনই আবার কি হয়েছে, ম্যাট্রিক্সে ফেরত আসার সময় F0 F1 পার্টিকেল দিয়ে যখন আসতে লাগছে, তখন এই যে F1 পার্টিকেল এটিপি সিনথেস কি বানাইছে, এটিপি বানাই দিছে। সো অক্সিজেন আছে বলে এটিপি তৈরি হয়েছে, দ্যাট ইজ অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ইজ ইট ক্লিয়ার? আশা করি তোমাদের একদম লাইফ টাইম ক্লিয়ার হবে, ওভারঅল একটা ক্লিয়ার দিব। হ্যাঁ, ইনশাল্লাহ। আমি অনেকক্ষণ ক্লাস নিয়ে ফেললাম। তোমরা কি খুব বিরক্ত হচ্ছ? আমি তোমাদের কোনো কমেন্ট নিচ্ছি না। তোমরা কি খুব বিরক্ত হচ্ছ? আমাকে একটু কমেন্টে জানাবা ভাইয়া। তোমরা যারা কষ্ট করে ক্লাস দেখছো, তোমরা কি বিরক্ত হচ্ছ ভাই? তোমরা একটু কমেন্টে জানাবা। তোমাদের কি ভালো লাগছে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলে ভালো লাগবে। এখন তোমাদেরকে আমি অল্প একটু ক্লাস নিয়ে শেষ করে দেবো আজকের ক্লাসটা। তোমরা এখন চিন্তা করো তো, আমরা কেন বলছি যে একটা NADH থেকে 3টা ATP কেন বলছি? এই যে দেখো, আমরা 3 টাইমস কি করছি, হাইড্রোজেনকে পাম্প করছি না? এই যে একটা, এই যে 2H+, এইটা 2H+ একবার বের হলে একটা ATP,
আবার এ যখন বের হবে, খেয়াল করো, আবার এ যখন বের হবে, এ যখন বের হবে তখন আরেকটা এটিপি তৈরি হবে, আবার এ যখন বের হবে তখন আরেকটা কি তৈরি হবে, এটিপি তৈরি হবে। কথা কি বুঝতে পারলা? তার মানে এরা যেহেতু 3 বার ঢুকেছে, অর্থাৎ এ বের হওয়ার সময় একটা এটিপি হবে, এ বের হওয়ার সময় একটা এটিপি, এ বের হওয়ার সময় একটা এটিপি, অর্থাৎ NADH থেকে 3টা করে এটিপি তৈরি হয়। ইজ ইট ক্লিয়ার? এখানে ডিপের কিছু নাই, এখানে তুমি যদি বুঝতে পারো তাহলে খুব সহজ, আর না বুঝতে পারলে তুমি সারা জীবনই ওরকমই থাকবা। তো দেখো, সবার জন্য পড়াশোনা না, এটা মাথায় রাখো, পড়াশোনা সীমিত কিছু লোকজনের জন্য, তোমরা যারা ক্লাস করছো তাদের জন্য। তাকাও, এখন প্রশ্ন হচ্ছে 1 নাম্বার কমপ্লেক্স গেল ভাইয়া, 3 নাম্বার কমপ্লেক্স গেল, 4 নাম্বার গেল, 2টা কোথায়? ইয়েস, 2টা আছে, দেয়ার ইজ 2, দিস ইজ দ্য 2। এটা হচ্ছে 2 নাম্বার কমপ্লেক্স, এটা হচ্ছে 2 নাম্বার কমপ্লেক্স। তো ধরে নাও এটা হচ্ছে 2 নাম্বার কমপ্লেক্স, এটা হচ্ছে 2 নাম্বার কমপ্লেক্স, রাইট? দেখো এরা সবাই মাল্টি প্রোটিন, 1, 3, 4 এরা সবাই কিন্তু মাল্টি প্রোটিন, বাট 2 নাম্বারটা হচ্ছে মানে একক প্রোটিন, মানে এখানে একটাই থাকে জিনিস, সেটার নাম হচ্ছে আয়রন সালফার, আর কিছু থাকে না। এখানে শুধুমাত্র কি থাকে? আয়রন সালফার থাকে, এখানে শুধুমাত্র কি থাকে? আয়রন সালফার থাকে। এর কাজটা কি জানো? এই 2 এর কাজ হচ্ছে, আমাদের ভিতরে কি আছে বলো তো ভাই? আমাদের ভিতরে আছে হচ্ছে FADH2, মনে আছে? FADH2, FADH2 বলে একখানা ভদ্রলোক ছিল। FADH2 ভাঙলে কি হয় বলো? FADH2 ভাঙলে হয় 2টা ইলেকট্রন হয়, 2টা হাইড্রোজেন হয়, 2টা হাইড্রোজেন হয়, আর কি হয়? FAD+ হয়। বুঝতেছো? সেম জিনিস কিন্তু। FADH2 ভাঙলে কি হয়? 2 ইলেকট্রন, 2 প্রোটন আর FAD+। খেয়াল করো, আয়রন সালফার প্রোটিন ইলেকট্রনটা গ্রহণ করে। তাহলে তোমাকে যদি প্রশ্ন করি যে কমপ্লেক্স 2 কার কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে? FADH2 এর কাছ থেকে। আর FADH2 ইলেকট্রন তাহলে কি? দাতা। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন দাতা কয়টা? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনে ইলেকট্রন দাতা হচ্ছে 2 জন, একটা হচ্ছে NADH+H+, আর একটা হচ্ছে FADH2। NADH+H+ ইলেকট্রন দেয় ফ্লাভিন মনোনিউক্লিওটাইডকে, আর FADH2 ইলেকট্রনটা দেয় কাকে? এই যে কমপ্লেক্স 2 এর আয়রন সালফার প্রোটিনকে। ক্লিয়ার? কিন্তু খেয়াল করো, এই আয়রন সালফার প্রোটিন থেকে ইলেকট্রনটা কোথায় চলে আসে? ইলেকট্রনটা চলে আসে ইউবিকুইনোনের কাছে। খেয়াল করো, ইউবিকুইনোনের কাছে। তাহলে কি হলো? ইলেকট্রনটা এখান থেকে এখানে গেল, এখান থেকে ইউবিকুইনোনে আসলো, আবার হাইড্রোজেনটা সরাসরি ইউবিকুইনোনে আসলো। তাহলে এই যে ইউবিকুইনন, খেয়াল করে দেখো, এইবার ইউবিকুইনন কি করলো? আয়রন সালফারের কাছ থেকে উপর থেকে ইলেকট্রন নিল, আর FADH2 এর কাছ থেকে কি নিল? প্রোটন নিল। ক্লিয়ার? তাহলে এবার সে কি করবে? ইলেকট্রনটাকে ছেড়ে দিবে আর প্রোটনটাকে সে পাম্প করবে। ক্লিয়ার? তাহলে দেখো তো ভাই, FADH2 থেকে কয়টা এটিপি তৈরি হবে? FADH2 থেকে শুধুমাত্র এইটার আর এইটার জন্য এটিপি তৈরি হবে, অর্থাৎ এটার জন্য একটা আর এটার জন্য একটা এটিপি তৈরি হবে। বুঝতে পারছো? এজন্য FADH2 এর জন্য 2টা করে এটিপি তৈরি হয়। ক্লিয়ার? তাহলে কি বুঝলা? এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি, তাহলে দেখো একটা ওভারভিউ করে দিচ্ছি, আমি নামগুলো একটু লিখে দিই, হ্যাঁ, নাহলে পরে আবার নামগুলো নিয়ে তোমরা পেঁচাল পাকাবা। এই 1 এর নামটা বলে দিই, এই 1 এর নামটা বলে দিই। এই 1 এর নামটা হচ্ছে কি জানো? 1 এর নামটা হচ্ছে, ও কি করতেছে? NADH থেকে কার্যক্রম না, ওর সাথে NADH এর সাথে 1 এর সম্পর্ক। তাহলে এর নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস, এটার নাম হচ্ছে NADH ডিহাইড্রোজিনেস। বুঝেছো? কমপ্লেক্স 3, এই কমপ্লেক্স 3 নামটা হচ্ছে, এখানে কি আছে? B আর C আছে মূলত। তো এটাকে বলা হয় সাইটোক্রোম কমপ্লেক্স, বা এটার নাম হচ্ছে সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স। আর লাস্টেরটার নাম হচ্ছে, এই 4 নাম্বারটার নাম হচ্ছে সাইটোক্রোম, এটার নাম হচ্ছে, দেখো এটার নামটা কিন্তু আবার একটু ভিন্ন রকম। এটার নামটা কি? খেয়াল করো ভাইয়া, তোমরা জানো যে ছারণ মানেই জারণ, কি? জারণ, অক্সিডেশন। তাহলে সাইটোক্রোম C ইলেকট্রন ছেড়ে দেয়, সাইটোক্রোম C এর কাছ থেকে ইলেকট্রন এখানে আসে। তাহলে এরা যদি না থাকতো, সাইটোক্রোম C ইলেকট্রন ছাড়তে পারতো না। তাহলে এদের জন্যই সাইটোক্রোম C এর অক্সিডেশন হচ্ছে, তাই এদেরকে বলা হয় সাইটোক্রোম C অক্সিডেজ।
এদেরকে বলা হয় সাইটোক্রোম সি অক্সিডেজ। নামটা কেন হয়েছে বুঝছো? সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম BC1 কমপ্লেক্স, NADH ডিহাইড্রোজেনেস, তিনটা নাম পাইলা। আর এই কমপ্লেক্স 2 এর নাম হচ্ছে, এই কমপ্লেক্স 2 এর নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস, সাকসিনেট ডিহাইড্রোজেনেস। হ্যাঁ, এই কমপ্লেক্স 2 এর নাম হচ্ছে সাকসিনেট ডিহাইড্রোজেনেস। তাহলে বুঝলা 100 নিচে নেমে গেছে অলরেডি, সো আর ক্লাস নেওয়া যাবে না। তো আমি যেটা পড়াতে চাইছি তোমাদেরকে সেটা হচ্ছে মোট 4টা কমপ্লেক্স থাকে। আমি কমপ্লেক্সগুলোর নাম বলেছি 1, 3, 4 and 2। 1 এর সাথে সম্পর্ক হচ্ছে NADH এর, আর 2 এর সাথে সম্পর্ক হচ্ছে FADH এর। ওকে, দ্যাটস ইট। 1 এর নাম বলেছি NADH ডিহাইড্রোজেনেস, এটার নাম বলেছি BC1 কমপ্লেক্স, আর এটার নাম বলেছি সাইটোক্রোম সি অক্সিডেজ, শেষ। আর এটার নাম বলেছি সাকসিনেট ডিহাইড্রোজেনেস। এই তিনটাই মাল্টি কমপ্লেক্স। এই কমপ্লেক্সগুলো মাল্টি কমপ্লেক্স কেন? এখানে অনেকগুলো জিনিস থাকে, এখানে থাকে 2টা জিনিস, এখানে থাকে 4টা, এখানে থাকে 2টা। ক্লিয়ার? আর কি বলেছি? সচল অণু কয়টা? 2টা, একটা হলো ইউবিকুইনন আর একটা হলো সাইটোক্রোম সি, এটা একটা MCQ। আরেকটা বলেছি যে সাইটোক্রোম A3 এর ইলেকট্রন গ্রাহক কে? কপার, এটা একটা বলেছি। আরেকটা বলেছি কি হাইড্রোজেন গ্রাহক কয়টা আছে? 3টা। এই যে FMN একটা হাইড্রোজেন নিছে, ইউবিকুইনন হাইড্রোজেন নিছে, ইউবিকুইনন আর এই ইউবিকুইনন হাইড্রোজেন নিছে, মোট 3টা হাইড্রোজেন গ্রাহক আছে। একটা হলো FMN আর 2টা হলো ইউবিকুইনন, শেষ। আর কি বলেছি? ইলেকট্রন দাতাকে এখানে NADH2 আর FADH2। এই তো ভাই, আশা করি তোমরা ফর দ্য ফার্স্ট টাইম জীবনে বুঝলা। এবং এবারও তুমি ক্লিয়ার যে NADH2 থেকে কিভাবে 3টা ATP তৈরি হয়। কারণ NADH যখন ভেঙে 2টা হাইড্রোজেন 2টা ইলেকট্রন হয়, এই ইলেকট্রন নিচে নামার সময় হাইড্রোজেনকে পাম্প করে 3বার পাম্প হয়। কোন কোন জায়গায় পাম্প হয়? এই যে ইউবিকুইনন আর হচ্ছে FMN, এরা 3বার পাম্প করে। আর এরাই যখন কোন দিক দিয়ে বের হয়, F0 F1 পার্টিকেল দিয়ে বের হয়, তখনই কি হয়? ATP তৈরি হয়। ইজ ইট ক্লিয়ার? এটা যদি তুমি বোঝো তাহলে বুঝে পড়তে তোমার খুব ভালো লাগবে, আর যদি না বোঝো তাহলে ভেজালি আছে ভাই। তাহলে তোমাদেরকে আরেকটা প্রশ্ন করি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে কোনো ATP তৈরি হয়? হয় না। ATP তৈরি হয় আসলে কখন? যখন এই হাইড্রোজেন এই F0 F1 পার্টিকেল দিয়ে বের হতে চায়, তখন এই F1 পার্টিকেল বা ATP সিনথেজ ATP তৈরি করে। ক্লিয়ার? আর সর্বশেষ ইলেকট্রন গ্রহীতাকে অক্সিজেন। দেখো, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো। আমি কি আর কন্টিনিউ করব নাকি আজকের ক্লাস এখানে শেষ করে দিব? আজকে ছেড়ে দিই, অনেকে নামাজ পড়ার কথা বলছে যেহেতু। কমপ্লেক্স 4 এর নাম, এই কমপ্লেক্স 4 এর নাম হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ। কেন বলছি? কারণ কমপ্লেক্স 4 এর ইলেকট্রন কোত্থেকে আসে? সাইটোক্রোম সি থেকে। সাইটোক্রোম সি থেকে ইলেকট্রন এখানে আসে। তো সাইটোক্রোম সি ইলেকট্রন ছাড়ে, ছাড়ন মানে জারণ, অক্সিডেশন। তাহলে সাইটোক্রোম সি এর অক্সিডেশন হয় কার জন্য? এই কমপ্লেক্সটার জন্য। এই জন্য এই কমপ্লেক্সটার নাম হচ্ছে সাইটোক্রোম সি অক্সিডেজ, সাইটোক্রোম সি অক্সিডেজ। হয়েছে না হয় নাই? থাক, আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমরা আজকের ক্লাসটাতে তোমাদের আসলে মানে কতটুকু উপকার হলো আমি জানি না। আমি জাস্ট ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, দেখো গ্লাইকোলাইসিস আমরা গদবাধা সবাই মুখস্থ করতে পারি, ক্রেবস চক্র মুখস্থ করতে পারি, আমরা যেটা বুঝি না সেটা হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এবং আমিও বুঝতাম না। তো এইটা যখন আমি বুঝাইতে পারি কাউকে, আমার খুবই ভালো লাগে এবং আশা করি তোমাদেরও মানে ভালো লাগা উচিত। আমি দৃঢ় বিশ্বাসী যে তোমাদের যারা পড়াশোনা করো বা মন থেকে যারা আসলেই শিখতে চাও, তাদের এই অংশটুকু এখন তোমরা হাসান স্যারের বই যদি খুলে পড়ো তাহলে তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই ইউবিকুইননকেই সম্ভবত বইয়ে বলছে কোএনজাইম কিউ, এরকম বলেছে। হ্যাঁ, ইউবিকুইননটাকেই বলছে কোএনজাইম কিউ। সায়েম, তুমি জানাও ভাই আমাকে যে তোমার ছেলে মেয়েরা ভবিষ্যতে আমার ক্লাস আর করবে কিনা। যদি বিরক্ত বোধ করে আমাকে অফ করে দিও, তুমি আরো ভালো ভালো টিচার নিয়ে নিও। আর যদি করতে আগ্রহী হয় তাহলে আমি আরো ক্লাস কন্টিনিউ করব। তুমি আমাকে জানাবা ভাইয়া, যে কোনো মুহূর্তে বলবা যে ভাইয়া আপনার ক্লাস ভালো হয় নাই, আপনি বাদ। ঠিক আছে? তবে আমার ইচ্ছা এই চ্যাপ্টারটা আমি ছেলে মেয়েদেরকে খুবই সুন্দর করে বোঝাবো যদি তারা আগ্রহী থাকে।
সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ ভাইয়ারা, সবাই সবাই ভালো থেকো। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আগামীকালকে মনে হয় তোমাদের সাথে ক্লাস আছে, আগামীকালকে ইনশাল্লাহ বাকি টুক দেখা হবে। একটুক আগে আজকে সবাই পড়ে ফেলবা, ঠিক আছে? এবং নামগুলা মনে রাখা খুব বেশি কঠিন না, কিন্তু দেখবা দেখো ফ্লাভিন মনোনিউক্লিওটাইডে ইলেকট্রন গ্রহীতাকে ফ্লাভিন, আয়রন সালফারকে আয়রন, ইউবিকুইনন গেল সাইটোক্রোম বি, মানে হচ্ছে সাইটোক্রোম মানে কি আয়রন সমৃদ্ধ যৌগ, এখানে আয়রন হচ্ছে ইলেকট্রন গ্রহীতা, আয়রন সালফারেও কে আয়রন, ইউবিকুইনন সাইটোক্রোম C1এও কে আয়রন, সাইটোক্রোম সিতেও কে আয়রন, সাইটোক্রোম এতেও কে আয়রন, সাইটোক্রোম A3 থেকে কপার। তো যাই হোক, তাহলে এই জিনিসগুলো একটু খালি মনে রাখলেই হবে। আমি ভাবে মনে রাখি আর কি, যে BC1 CAA3 আমি ভাবে মনে রাখি বেবি, চাইল্ড, অ্যাডাল্ট। তো অ্যাডাল্ট দুইবার লিখি, অ্যাডাল্ট বেশি অ্যাডাল্ট, মানে ভিতর থেকে মানে উপর থেকে নিচে আর কি। তো প্রথমে বেবি, তারপরে কি হয় বেবির পরে হয় চাইল্ড, তো একটু মানে কমপ্লিট চাইল্ড আর কি, তারপরে অ্যাডাল্ট, তারপরে বেশি অ্যাডাল্ট, বেবি, চাইল্ড, অ্যাডাল্ট, অ্যাডাল্ট এভাবে বলতে পারো। আর এই মাঝখানে ঢুকে আছে আয়রন সালফার ইউবিকুইনন, ঠিক আছে? এই আর এই যে মোবাইল ক্যারিয়ার হচ্ছে ইউবিকুইনন সাইটোক্রোম C, ঠিক আছে? এইভাবে একটু পড়ে নিও ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। ইনশাল্লাহ আগামীকালকে দেখা হবে তোমাদের রিপোর্টের উপরে। তোমরা যদি বলো যে না ভালো হয়েছে তাহলে দেখা হবে, আর যদি বলো না ভালো হয় নাই তবে সাইনকে জানিয়ে দিও। হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। FADH এর দুইটা হাইড্রোজেন কই যাবে? FADH এর দুইটা হাইড্রোজেনও ইউবিকুইনন গ্রহণ করবে, আমি দেখাইছি, দেখো ছবিতে ইউবিকুইননই গ্রহণ করে, ঠিক আছে? আর FAD এবং NAD গুলো ফেরত যাবে, ম্যাট্রিক্সে ফেরত যাবে, এবং ম্যাট্রিক্সে ফেরত যাওয়ার কারণও আছে। FAD প্লাস আর NAD প্লাস পরবর্তীতে আমরা আবার ব্যবহার করব, কোথায়? পরবর্তীতে আমরা আবার পরবর্তী ক্রেস চক্র বা অন্যান্য ধাপগুলোতে আবার ব্যবহার করব, তাই ঠিক আছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।